থার্ড এনজাইম অফ টাইরোসিন ডিগ্রেডেশনে এটা আমাদের ডেফিসিট থাকে। এটা আমরা মেজার করি হোমোজেটিক অ্যাসিড ইন দ্য ব্লাড, ইউরিন অর টিস্যুতে, এবং ডায়াগনোসিস কনফার্ম করে কোয়ান্টিটি মেজারমেন্ট অফ দ্য হোমোজেটিক অ্যাসিড ইন দ্য ইউরিন। আর এটা একটা জেনেটিক ডিসঅর্ডার যেটা এইচডিডি জিন ম্যানারাইজ করা যায়, কিন্তু টাইরোসিন লেভেল উইল বি নরমাল। এটা এন্ড প্রোডাক্টগুলি আমাদের রেজ করে যায়। দেয়ার ইজ নো অ্যাপ্রুভড ট্রিটমেন্ট। এখানে কিছু কিছু বলা হচ্ছে নিটিসুনন একটা ড্রাগ এনজাইম যেটা ক্যাটাবলিককে বাড়ায়, সেকেন্ড এনজাইমকে বাড়ায়, যেই কারণে এটা অনেকটা কাজ করে। আবার ডায়েটারি রেস্ট্রিকশন, টাইরোসিন কন্টেন এবং ফিনাইল ডায়েটারি রেস্ট্রিকশন। আর বলা হচ্ছে ভিটামিন সি ইনহিবিট দ্য এনজাইম দ্যাট ক্যাটালিজ দ্য অক্সিডেশন এইচজিএ টু দা বলি। আমরা একটু ডায়াগ্রামেটিক পিকচারটা দেখে নিলে ইজি বোঝা যাবে এটা। এই যে দেখেন এখানে ক্যাপটোরিয়া, এটা হলো একটা মিউটেশন ইন দ্য ক্রোমোজোম, এত আসে বলা হয়েছে। ফিনাইলাইলাইজিন এটা টাইরোসিন, টাইরোসিন থেকে এটা 4 হাইড্রক্সি ফিনাইল পাইরুভিক অ্যাসিড, এরপরে আসে হোমোজেনিক অ্যাসিড। এই হোমোজেনিক অ্যাসিডটা যখন মেটাবোলাইট হইতে পারে না, তখন এই যেহেতু হোমোজেনিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ নাকি, এটাই আমরা পিগমেন্ট ফর্মেশন করে, পিনাতে দেখেন না, তারপরে ল্যান্সে ব্লুইশ ডিসকালারেশন হচ্ছে, ইউরিন কালার স্ট্যান্ডিং এটা টোটালি ব্ল্যাক হয়ে যায়। ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক ইন দ্য চাইল্ডহুড অর ক্রোনোটিক আর্থ্রাইটিস। এটা ডিপোজিশন পাশে একটা দেখেন এক্সরেতে ইন্টারবাডিয়াল ডিস্কটা খুব নাইসলি ক্যালসিফাই, এরকম একটা এক্সরে দেওয়া হতে পারে পরীক্ষায় অস্পিতে, অত দেখা হলো যে মেনশন দ্য ইমেজ, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস এটসেট্রা। এটার কোনো এফেক্টিভ আসলে থেরাপি নাই, যেটা আমরা বললাম এইটাই মোটামুটি। সুতরাং আরেকটা পিকচার আমরা দেখে নিতে পারি ইন শর্ট। এই যে আমরা দেখেন জয়েন্ট আর্থ্রাইটিস, ওই যে রুগীটার আর্থ্রাইটিস ছিল, দেখেন নি জয়েন্টে আর্থ্রাইটিস ছিল, এবং এখানে ব্ল্যাক পিগমেন্ট, ইউরিন কালার দেখা যাচ্ছে, কানে দেখাচ্ছে, চোখে, এবং জয়েন্টের ভিতরে দেখেন এরকম ডিপোজিশন থাকে, পিনাটাও ব্ল্যাকিশ কালার হয়ে গেছে। এটা মোটামুটি একবার দেখলে মনে চলে আসবে, বা হিস্ট্রিটা খুবই প্রোটোটাইপ হিস্ট্রি আর কি। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। আজকে একটু জেনেটিক বেশি হয়ে যাচ্ছে মনে হয়, যা হোক আমরা দেখি। নেক্সট হলো আমাদের একটা 60 years old man with past history of medical history of chronic alcoholism, present with abdominal pain and diarrhea. He is a homeless and he has not eaten a few days. On examination, he is irritable, anxious, alert, and oriented to the name only. He has reddish brown rash over his face and chest and arm. The skin is rough and brittle over the areas of lesion. The abdominal examination is unremarkable. অনেকে আমাদের স্ট্রিট এরকম হোমলেস থাকে, অনেক সময় ইমার্জেন্সিতে নিয়ে আসছে এরকম একটা রোগী যে অ্যালকোহলিক অথবা সাবস্টেন্স অ্যাবিউসে থাকে অনেকে। তাহলে আমাদের ডায়াগনোসিসটা কি হতে পারে সম্ভাব্য, আর হোয়াট ইজ দ্য কজেস অফ দিস কন্ডিশন এন্ড ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট। একজন দিয়ে বলে ফেলেন দেখি। কবির আপনি আনমিউট করেছেন, আপনাকে বলতে চাচ্ছেন তাহলে বলতে পারেন। Sir, assalamu alaikum. This may be a case of acute pancreatitis. Acute pancreatitis, আচ্ছা। কিন্তু ওর যে একটা বর্ণনা আছে এখানে, রেডিশ ব্রাউন র্যাশ ওভার হিজ ফেস, চেস্ট এন্ড আর্ম। অ্যাকুইট প্যানক্রিয়াটিস আপনার ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া হতে পারে, কিন্তু এই যে র্যাশটা যে বললো একটা ক্রনিক অ্যালকোহলিজম আছে, ক্রনিক প্যানক্রিয়াটিস বলতে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমরা জানি তিনটা, কিন্তু আপনি কিউটিনিয়াস সাইন আছে বলতে পারেন অ্যাকুইট প্যানক্রিয়াটিসের তিনটা কিউটিনিয়াস সাইন কি ইন দ্য অ্যাবডোমেন, এবং কোন কোন জায়গা থেকে অ্যাবডোমেনের? স্যার কালেন সাইন, গ্রে টার্নার সাইন, গ্রে টার্নার সাইন, আর একটা হলো ফক্স সাইন। আর স্যার হচ্ছে জি স্যার, কালেন সাইনটা থাকে কিন্তু আম্বিলিকাস, সি দিয়ে মনে রাখবেন আম্বিলিকাস, আর গ্রে টার্নার সাইনটা কিন্তু ল্যাটারালি থাকে, আসলে সিভিয়ার অ্যাকুইট হেমোরেজিক প্যানক্রিয়াটিস, আর ফক্স সাইনটা গ্রোইনের মধ্যে থাকে। এই তিনটা কিউটিনিয়াস সাইন থাকে অ্যাকুইট প্যানক্রিয়াটিসে। এটা মনে হয় না অ্যাকুইট, কারণ এটা অ্যালকোহলিজম থেকে আপনি ঠিক, কিন্তু পরের ডেসক্রিপশন দেখে কে কো আর বলবেন। আর একটা হতে পারে স্যার হচ্ছে পেলেগ্রা হতে পারে, পেলেগ্রা হতে পারে, ইউ আর রাইট। আপনি কি কারণে হচ্ছে মনে হয় পেলেগ্রা? স্যার ডায়রিয়া আছে, ডিমেনশিয়া আছে পেশেন্টের। ইয়েস, এই জন্য এই জিনিসটা আপনি খেয়াল, ওরিয়েন্টেশন টু নেম অনলি, তার ডিমেনশিয়া আছে,
তার ডায়রিয়া আছে, ক্রনিক অ্যালকোহলিজমের জন্য তার ডেফিসিয়েন্সি হচ্ছে। ওকে, কি ইনভেস্টিগেশন করে প্যারাগ্রাফে? কোন ভিটামিনের জন্য হয়? niacin deficiency. নায়াসিন। ওকে, আর ট্রিটমেন্ট কি? প্যারাগ্রাফ ট্রিটমেন্ট কি? এটা নায়াসিনও তো দিবেন নাকি? ঠিক আছে, মোটামুটি ভালো করছেন, খারাপ না। তাহলে আমরা দেখি প্যারাগ্রা, যেটা 3টা ডি ওখানে আছে, ডায়রিয়া, ডিমেনশিয়া এন্ড দি ডার্মাটাইটিস, যে স্কিনে যে র্যাশ, এটা ডার্মাটাইটিস। এটা যারা বেশি কর্ন খান ওল্ড এজে ওদেরও হয়। আইএনএস থেরাপিতে আমরা দেখি টিউবারকুলোসিস আর একটা জেনেটিক ডিসঅর্ডার এবং কার্সিনয়েড সিনড্রোম, ক্রনিক অ্যালকোহলিজম ইটসেলফ ইজ এ কজেস। নায়াসিনেস্টেটটা আমরা দেখি বাই মেজারিং দি ইউরিনারি এন্ড মিথাইল নিকোটিনামাইড অর মেজারিং ইরিথ্রোসাইট NAD and NADP রেশিও। এটা আমরা 100 মিলিগ্রাম TDS ওরালি বা প্যারেন্টাল উইদিন 24 আওয়ার্স দিলে প্যারেন্টাল রেসপন্স করবে। আমরা কিন্তু ওই যে রেডিশ ব্রাউন রেসটা দেখিনি, এটার একটা নাম আছে, নামটা বলতে পারেন নাকি? ক্যাজাল। এই যে দেখেন, এই যে এইটা হলো প্যারাগ্রা। দেখেন ওর পায়ে গলায় আছে, মুখে আছে এবং এখানে পায়েও আছে। এবং আপনার ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখে এই লোকটা দেখেন, এই ট্রিটমেন্ট দেওয়ার পর কিন্তু কমপ্লিট চলে গেছে এটা। সুতরাং 3D মনে রাখবেন, এবং আলটিমেটলি এটা কিন্তু রুগী মারা যায়। ক্যাসেল কলার বলে এটাকে, অফ র্যাশ অফ দ্য প্যারাগ্রা। এটা অলরেডি বলা হয়েছে, এটার ভিটামিন সি এক্সেস হয় অনেক সময়। এটা নিকোটিনিক ইজ দ্য লিপিড ওয়ারিং এজেন্ট, এটা কিন্তু আমরা লিপিড ওয়ারিং এজেন্ট হিসাবেও ইউজ করে থাকি। আর যখন এটা এক্সেস হয় তখন এটাকে বলা হয় পোডাগ্রা, দ্যাট ইজ দ্য গাউট। সুতরাং প্যারাগ্রা হলো ডিফিসিয়েন্সি আর পোডাগ্রা হলো এক্সেস। এটাই হলো ইন শর্ট, আর বেশি কিছু জানা নাই। এটা আপনারা দেখবেন ডেভিশনে এটার বর্ণনা আছে। আমরা নেক্সট ইয়াতে চলে যাই। নেক্সট কোয়েশ্চনটা হলো 50 years old man present for evaluation of a new rash over his leg and that has progressively worsened over the last year. He also notes fatigue, pain in his knees and bleeding every time when he brushes his teeth. His wife died a year 1.5 years ago. Since then, his diet consists of primarily microwave oven rice. সে alone থাকে, এই জন্য microwave oven rice and beans খায় শুধু। On examination, he has friable swollen gingiva with loss of teeth, carved hair, ecchymosis, non-blanching erythematous perifollicular PCC over her lower extremity. So, what is the most likely diagnosis? Vitamin C deficiency. বলেন, আপনি বলেন। স্যার ভিটামিন সি ডেফিসিয়েন্সি, স্কারভি হয়েছে স্যার। স্কারভি প্রিসিপিটেটিং ফ্যাক্টর কি এটা? স্যার মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় স্যার। হেভি ওয়েট নষ্ট হয়ে যায়। এমনি আমরা কনভার্সনে আর কি ফ্যাক্টর আছে মনে হয়? এটা বলতে পারে 5 ফ্যাক্টর, আরো অনেকগুলি ফ্যাক্টর ডেভিশনে আছে। হোয়াট আদার ফিচার্স কি থাকে আর এটার সাথে? এর সঙ্গে স্যার স্কারভি, যে ব্লিডিং গাম, পিঠে কি পারপুরা, অ্যাপিয়ারেন্স অফ দ্য হেয়ার। আচ্ছা, ভিটামিন ভিটামিন সি পারে নাই। ঠিক আছে, আমরা দেখি এটা ডেভিশনে দেখবেন অনেকগুলি ইনক্রিজ রিকোয়ারমেন্ট, ডায়েটারি ডেফিসিয়েন্সি হচ্ছে এর। আর ক্লিনিক্যাল ফিচার মধ্যে আমরা যেটা বললাম, সোলেন গাম, পেরিফেরিকুলার পিটিসিয়াল হ্যামোরেজ, ইকাইমোসিস, হিমোআর্থ্রোসিস হয়, জিআই ব্লিডিং করতে পারে এবং অ্যানিমিয়া, পুয়ার ওন্ড হিলিং। সুতরাং আমরা এগুলি ডেভিশনে সব দেওয়া আছে, কিন্তু আপনারা আর চিকিৎসা হলো ভিটামিন সি ইনজেকশন দিতে পারেন, সিভিয়ার ডিফিসিয়েন্সি অথবা ওরাল ফর্মে দিতে পারেন। এগুলো একসময় নাবিকদের মধ্যে হয়তো প্রথম যেটা ডিসকভারি হয় ভিটামিন সি ইন দ্য সেলার্স। এই যে পিকচার গুলি দেখেন, আয়রন অ্যাবজর্পশন, ইনক্রিজ কোলাজেন সিনথেসিস এবং কনভার্সন অফ ডোপামিন টু অনেকগুলি জায়গায় আমাদের ভিটামিন সি লাগে। এটা সেলার্স জমিতে একসময় ওরা শুধু ফ্রুটস এবং ভেজিটেবল খাইতো। আর জিঞ্জিভাল সোয়েলিং, জিঞ্জিভাল গাম ব্লিডিং এ আরো কিন্তু ডিডি আসবে। আর কি ডিডিতে এরকম হয়? স্যার একুয়েট লিকুমিয়া টাইপ 4 স্যার, একুয়েট মনোসাইক্লোপিডিয়া, এটাও কিন্তু মধ্যে আসে। এরকম দিয়া একটা পিকচার দিয়া গাম, সোলেন গামে দিয়া মেনশন দা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এগুলো দিতে পারে। যা হোক, এটা মোটামুটি পারবেন। দেখেন স্ক্রু, কর্ক স্ক্রু, আমাদের যেটা থাকে হেয়ারটা কর্ক স্ক্রুর মতো হয়ে যায়, এটা দেখা যায়। এবং পেরিফেরিকুলার ইজি ব্রুশিং হয়। এটা ব্লিডিং ডিসঅর্ডার না, যে কারণে এটা মিসলিড হয় অনেক সময়। ঠিক আছে,
আমরা নাম্বার 6 দেখে old woman with admitted HDU a week ago for severe pancreatitis. Further query, many family members also suffer from recurrent pancreatitis, but no myocardial infarction, history of myocardial infarction. On physical examination, the patient has a eruptive xanthoma on her back and milky appearance of retinal veins and artery. Investigation shows high triglyceride and chylomicron level. এটা বোঝা যাচ্ছে একটা লিপিড ডিসঅর্ডার। তাহলে what is the most likely diagnosis with justification? What is the প্রাইমারি হাইপারটেনশন, হ্যাঁ প্রাইমারি বলেন, প্রাইমারি হাইপারট্রাইগ্লিসাইডেমিয়া স্যার, ফ্যামিলিয়ার। hypertension। আচ্ছা, what is the basic defect? এখানে কেন হচ্ছে এটা? আচ্ছা, আর কোন জায়গায় এটা আর কোন ক্লিনিক্যাল ফিচারস আছে আর কোন হাউ এটা অন্যান্যগুলি থেকে আমাদের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট এন্ড হোয়াট আর দ্য আদার ডিফারেন্সিয়ালস কি হবে এটা? তার কিন্তু ফ্যামিলি হিস্ট্রি এবং রিকারেন্ট প্যানক্রিয়াটিস আছে ফ্যামিলিতে, এবং তার নিজেরও এটা প্যানক্রিয়াটিস হচ্ছে। ট্রিটমেন্ট অপশন আর কেউ বলবেন, অ্যাড করবেন কিছু? ঠিক আছে, আমরা তাহলে দেখি এটা। এটা হলো ফ্যামিলিয়ার হাইপারলিপিডিমিয়া টাইপ 1 হাইপারকাইলোমাইক্রোনেমিয়া উইথ হাই টিজি অ্যান্ড কাইলোমাইক্রো। এটা একটা অটোজোমাল রিসেসিভ। এখানে লাইপোপ্রোটিন লাইপেজ or it cofactor apolipoprotein C2 is deficiency থাকে, এটা জেনেটিক ডিসঅর্ডার। লাইপেমিয়া রেটিনালিস, হেপাটোস্প্লেনোমেগালি, গ্রস মিল্কি সিরাম যেটা বলা হয়েছে, নো অ্যাথেরোস্ক্লেরোসিস, এটাতে কিন্তু কোনো কার্ডিয়াক অ্যামাইটামাই হয় না। এটার সাথে ডিফারেন্সিয়েটারিস হবে হাইপারকোলেস্টেমিয়া এন্ড ডিসবিটাল লাইপোপ্রোটিনেমিয়া। চিকিৎসা হলো আমাদের লো ফ্যাট ডায়েট, নো ড্রাগ থেরাপি ইজ ইফেক্টিভ। আমরা যদি একটা শর্ট ওভারভিউ দেখি, আমাদের ডেভিডসনে কিন্তু এই ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। দেখেন এখানে প্যানক্রিয়াটাইটিসের রিস্ক দেখেন, লাইপোপ্রোটিন, এই যে এটাই লাইপোপ্রোটিন লাইপেজ ডিফিসিয়েন্সি, এটাতে দেখা যায় এই যে কাইলোমাইক্রন বেশি থাকে এবং টিজি ইজ গ্রেটার দেন দি টোটাল কোলেস্ট্রল, এটাতে বেশি হয়। আরেকটা হলো ফ্যামিলিয়াল হাইপারট্রাইগ্লিসেমি, সেটা তো প্যানক্রিয়াটিস থাকে। বাকিগুলিতে থাকে খুব রিস্ক, কিন্তু এটাতে কোনো এমআই থাকবে না, ভেরিয়েবল বা এখানে নাও নাই। এই জন্য ওই হিন্সটা দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি এটা নো মায়োকার্ডিয়াল ইনফেকশন বা রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস। কিন্তু এটা আমরা যদি সিম্পলিফাইড ওয়েতে দেখি, এখানে আমাদের ইজি করে যদি আমরা দেখি, ফ্যামিলিয়াল হাইপারলিপিডিমিয়া একটাতে থাকে হাইপারকাইলোমাইক্রোমিয়া বেশি থাকে, এটাকে বলা হয় আমরা টাইপ 1, এটাতে প্যানক্রিয়াটাইটিস নো অ্যাথেরোস্ক্লেরোসিস। আর টাইপ 2 তে দুইটা ভেরিয়েন্ট আছে, যেটাতে এলডিএল বেশি থাকে সেটাকে বলা টাইপ 2A, যেটাকে হাইপার কোলেস্ট্রল, এবং এটাতে অ্যাথেরোস্ক্লেরোসিস। এলডিএল না থাকলে কিন্তু ইট ইজ আ ব্যাড কোলেস্ট্রল। আর একটা টাইপ আছে যেটাতে ভিএলডিএলটা বেশি থাকে, ওইটা তো অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং ওইটা টাইপ বি। আর টাইপ সিটা হলো ইন্টারমিডিয়েট লাইপোপ্রোটিন, যেটা বেশি, এটা টাইপ 3। আর ভিএলডিএল বেশি থাকে সেটা হলো টাইপ। এটা হলো সিম্পলিফাইড ওয়াতে বোঝার জন্য আর কি আমাদের। এগুলি সবগুলি জেনেটিক ডিসঅর্ডার, এবং আমরা ওই যে 4টা ভেরিয়েন্টের নিচে একটু দেখিয়েছি কোনটাতে কোন কম্পোনেন্টটা বেড়ে যায়। টাইপ 1 এ লাইপোপ্রোটিন লাইপেজ ডিফিসিয়েন্সি, ওটাতে এল রিসেপ্টর ডিফেক্ট, তারপরে ApoE2 সিনথেসিস ডিফেক্ট, ভিএলডিএল এলিমিনেশন ডিফেক্ট। এই যে এখন ওরা যখন সিরামটা নেয় তখন কিন্তু ইজি বোঝা যায়, প্যাথোলজিস্টের সিরাম দেখে কিন্তু একদম মিল্কি হোয়াইট থাকে। এটা এই হলো মোটামুটি। এখানে আমরা ওই রুগীটার আমরা জ্যান্তমা পাচ্ছিলাম, আর রেটিনাল ভেইনগুলি এবং এগুলি দেখা যাচ্ছে আমাদের খুব হাইপারেমিক ছিল। ইরাপটিভ জ্যান্তমা ছিল, লাইপেমিয়া রেটিনালি ছিল মিল্কি হোয়াইট, আর গ্রস মিল্কি সিরাম, নো অ্যাথেরোস্ক্লেরোসিস এবং অর্গানোমেগালি। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ হাইপারকাইলোমাইক্রোনেমিয়া। এটা কোনো ওষুধ নয়, এটা হলো অনলি বাই ডায়েটারি রেস্ট্রিকশন। এটা হলো হাইপারকোলেস্টেমিয়া। এগুলো কিন্তু চলে আসতে পারে, যেখানে টেন্ডন জ্যান্তমা যখন বলবে তখন কিন্তু এটা হাইপারকোলেস্টেমিক কনজেনিটাল, যেটা টাইপ 2 এবং টাইপ বি এবং এ, একটাতে এলডিএল এবং কোলেস্ট্রল বেশি থাকে। টাইপ বি তো হলো ভিএলডিএল, যেটা টিজি মানে হলো ভিএলডিএল ইকুইভ্যালেন্ট টু ভিএলডিএল। তখন আমরা এটা, তখন টেন্ডন জ্যান্তমা যখন বলবে, টিউবুলার জ্যান্তমা যখন বলবে, জ্যান্থেলাসমা যখন বলবে, এটা হাইপারকোলেস্টেমি হয়ে যাবে। সুতরাং ডেসক্রিপশনে কি ধরনের দিচ্ছে ওইটার উপরে আপনি অনেকটা ক্লু পেয়ে যাবেন what will be the your most likely diagnosis. আর একটা অ্যাপোলাইপোপ্রোটিন ডেফিসিয়েন্সি, সেটা তো কাইলোমাইক্রো টিজি এবং কোলেস্ট্রল দুইটা বাড়াতে, এটা তো কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং
পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়, এটা তো পামার এবং টিবিউরাটিক জ্যান্তোমা যে পিকচারে দেখা যাচ্ছে পামার জ্যান্তোমা বেশি হয়। এটার ওষুধ কিন্তু আছে, সেটা হলো ফাইব্রেট। এগুলো মোটামুটি যে কোনো একটা ভেরিয়েন্ট একটা পিকচার হিসেবে দিয়ে দিতে পারে আর কি। এগুলো তো কম পড়া হয় অনেক সময়। ঠিক আছে, আমরা নেক্সট একটা প্রশ্ন দেখি। 27 years old primary gravid woman with at 11 weeks of gestation present with fever, malaise and rash. The rash is macular, started on her face and has spread to her trunk. She recalls having chickenpox and measles as a childhood. She is a teacher, has no obstetric complaint, but concern about her illness might affect her pregnancy. On examination, she has a macular rash from face to trunk that blanches with pressure, generalized lymphadenopathy and arthralgia. এটা তো মনে হয় সবাই পারবেন। Diagnosis, complication, investigation and risks of congenital malformation. প্রেগনেন্সি উইথ ইনফেকশনে কিন্তু বলা থাকতে হবে, এখানে অনেকগুলি ইনফেকশন, এটা মেডিসিন ইন্টার্নিস্টদের অনেক সময় ফেস করতে হয়। এনিওয়ান লাইক টু রেসপন্স? বলেন আপনার একজন। এটা ইজি চিন্তা করেন, একদম কমন যেটা লিম্ফেডেনোপ্যাথি, র্যাশ এবং আর্থ্রালজিয়া। পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি কোনটাতে বেশি হয়? ইনফেকশাস মনোনিউক্লিয়ার। রুবেলা, জার্মান মিজাজ নাম শুনছেন না? রুবেলা, এটা নিয়ে তো প্রায় গাইনোকোলজিস্টরা অনেক সময় রুবেলা। তাহলে আমরা দেখি যদি কেউ আনসার না করেন, এটা হলো রুবেলা, জার্মান মিজাজ। এটাতে আমরা প্রশ্ন দিছিলাম হোয়াট আর দ্য আদার কমপ্লিকেশন, থ্রম্বোসাইটোপেনিয়া, হেপাটাইটিস, এনকেফালাইটিস এন্ড হেমোরেজ। আর সিরাম আইজিএম এবং আইজিজি লেভেল করলে এটা ডায়াগনোস করা যায়। এবং এটা ডেভিডসন একটা চার্ট আছে, দেখবেন রুবেলা ইনফেকশন রিস্ক অফ কনজেনিটাল ম্যালফরমেশন। এটা 1 to 2 মান্থ হলে কিরকম হবে, 3 মান্থে কতটুকু চান্স হবে, 4 মান্থে কি ধরনের ডিফেক্ট হবে, এবং মোর দেন 20 হলে অকেশনাল ডেফনেস হয়। এগুলো আপনারা ডেভিডসন থেকে দেখে নিতে পারেন, আমি আর ডিটেলস যাচ্ছি না। কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপর প্যাটেন্টাক্টাস আর্টারিওসাস, ক্যাটারেক্ট হয়। আমরা জাস্ট পিকচারটা দেখিয়ে দিই তাহলে ইজি। এটা হলো রুবেলা, জার্মান মিজাজ যেটা, এটাকে পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি থাকে এটাতে, এবং এটা ফেস থেকে ট্রাঙ্কের দিকে মুভ করে। এটা মিজালসের সাথে এটাই পার্থক্য। এবং মিজালসে কিন্তু 4C থাকে, কনজারভেটিস, কফ, করাইজা এবং পবলিকা স্পট, 3C বা 4C আমরা বলি। এবং শাওয়ার ডিস্ট্রিবিউশন, গোসল করার সময় যেরকম পানি নিচের দিকে নামে ওইরকম শাওয়ার। এটা 3 days অনলি দি র্যাশ পারসিস থাকে। লিম্ফেডেনোপ্যাথি পোস্টেরিকুলার এবং ফোর্সহাইমার সাইন থাকে, অ্যানান্থাম অফ দ্য সফট প্লেটে এটা র্যাশ থাকে। মিজালসে কিন্তু পবলিকা স্পট। এটাতে মেইনলি কমপ্লিকেশন হয় কনজেনিটাল রুবেলা সিনড্রোম, যেটা প্রেগন্যান্সিতে, এবং ফিমেইলে আর্থ্রাইটিস, থ্রম্বোসাইটোপেনিয়া, এনকেফালাইটিস রিয়ার। এটাই হলো রুবেলা ট্রান্সমিশন। প্যাটেন্টাক্টাস আর্টারিওসাস বাচ্চার হইতে পারে, কনজেনিটাল ডেফনেস হয়, ক্যাটারেক্ট হয়, এবং ব্লুবেরি মাফিন জাস বলে, এটা ব্লুবেরির মতো স্কিন কালার থাকে বাচ্চা। সো দিস ইজ অ্যাবাউট দ্য German universal rubella syndrome and in pregnancy. আমরা নেক্সট যাই। একটা 39 years old female present with 3 months history of lower back pain. Over the past 2 years, she has experienced 3 episodes of severe right lower quadrant pain. Investigation shows sodium 138, potassium 3.5, chloride 119, bicarbonate 13, urea 7, creatine 112 micromole, calcium 2.1, phosphate 0.7. এটা অনেকটা ডাটা আছে এখানে, প্লাস কিছু ক্লিনিক্যাল হিস্ট্রিও দেওয়া আছে। একটা ওল্ড মেল পারসন 3 month হিস্ট্রি অফ লো ব্যাক পেন নিয়ে আসছে। What is the diagnosis? What single investigation would you perform to confirm the diagnosis? What is the cause of his low back pain? These 2 simple investigations that may help to confirm the cause of his back pain. What is the cause of his abdominal pain? And these 2 radiological tests that may help to confirm the
cause of his abdominal pain? Sir, the Muslim diagnosis renal tubular acidosis type 1, distal renal tubular acidosis, sir. Type 1. Yes, sir. কেন কেন বললেন টাইপ 1 রেনাল টিউবার Sir, bicarbonate level below 15 আছে, sir. আর below এজন্য 15? Exactly, there is a low bicarbonate and calcium is okay. ক্যালসিয়াম লেভেল কম, স্যার। ক্যালসিয়াম 2.1 হাইপোক্যালসিমিয়া আছে, ক্যালসিয়াম আছে, স্যার। এটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1। জি, স্যার। আচ্ছা, এবার কিন্তু গতবার টাইপ 4 আসছিল মনে হয়, গত জুলাই সেশনে মানে এই ধরনের একটা প্রশ্ন ছিল। What single investigation you will confirm the diagnosis? স্যার, ইউরিনারি পিএইচ করব, স্যার। Urinary Sorry. pH স্যার, আরেকটা হচ্ছে স্যার অ্যামোনিয়াম ক্লোরাইড চ্যালেঞ্জ টেস্ট, স্যার, যেটা test. আচ্ছা, what is the cause of his back pain? স্যার ডিউ টু এখানে কোনো অ্যাস্ট্রোনের ফরমেশন নেফ্রোক্যালসিস, স্যার। নেফ্রোক্যালসিস, স্যার। নেফ্রোক্যালসিনোসিস, অনেক সময় এটা নেফ্রোক্যালসিনোসিস কিন্তু অস্পিডিও প্রেজেন্ট দেখাতে পারে। Two simple investor that might confirm of his cause of back pain. Back pain টা কেন হচ্ছে? একটা এক্সরে করব, স্যার। এক্সরে অফ দ্য কিউবি রিজন আল্ট্রাসাউন্ড করব, স্যার। আল্ট্রাসাউন্ড করব। তার অ্যাবডোমিনাল পেইন কেন হচ্ছে? স্যার, রেনাল স্টোন কেন হচ্ছে, স্যার? আচ্ছা, আর কোনো কারণ আছে? আর স্যার আচ্ছা, ঠিক আছে, আপনি অনেক বলছেন। টু রেডিওলজিক্যাল টেস্ট, অ্যাবডোমিনাল পেইন, কি রেডিওলজিক্যাল টেস্ট করবেন? এখানে স্যার এক্সরে করতে হবে স্যার একটা। একসাথে একটা প্লেন এক্সরে অ্যাবডোমেন করবেন, ওখানে দেখা যাবে কিছু। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি, উত্তরটা অনেকটা ভালো। ডিস্টাল টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আপনার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কিন্তু খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকবার কিন্তু অস্ত্র আসতেই থাকে এভরি ইয়ার। এটা টাইপ 1, টাইপ 2 বা টাইপ 4, সরি 3 তো না, টাইপ 4 বিভিন্ন সিনারিতে আসতে পারে। আর্লি পিএস, ইউনারি পিএস এক্স্যাক্টলি আনসার। আপনার অ্যামাইনোকুলের ইনফিউশন, তার আনসার খুবই কারেক্ট। এবং 3 নাম্বার কজটা কি? আমরা যেটা বলবো কজ অফ ব্যাক পেইন, দিসু অস্টিওম্যালেশিয়া, এক্স অফ দ্য লাম্বার স্পাইন এন্ড সিরাম অ্যালকালাইন ফসফেটেস, এই দুইটা করবেন। 5 নাম্বারটা হলো রেনাল কোলিক, ওই অস্টিওম্যালেশিয়াটা হবে 3 নাম্বার আর কি, যেখানে অ্যালকালাইন ফসফেট আপনি অস্টিওম্যালেশিয়া বুঝতে পারবেন। ব্রেন এক্সরে অ্যাবডোমেন করবেন আর নন কনট্রাস্ট সিটি ইউরোগ্রাম করবেন। যেটা কন্ট্রাস্ট, যখন অ্যাস্ট্রোন দেখতে যে আমরা কোনো কন্ট্রাস্ট দিব না, সিটি ইউরোগ্রাম বা সিটি কিউবি রিজন করি আর কি। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমরা টাইপ 4 বা টাইপ 2 থেকে হাউ টু ডিফারেন্সিয়েট, এটা আমরা একটা ওভারভিউটা দেখাই, তাহলে আপনাদের আরো পরিষ্কার হয়ে যাবে। এটা একটু কঠিন, সবসময় এটা প্যাচ লেগে যায় আর কি, তারপরে বারবার পড়লে মনে হয় পরিষ্কার হয়ে যাবে। এটা দেখেন, আমি একটু সিম্পলিফাইড ওয়েতে দেখার চেষ্টা করছি। টাইপ 1টা হলো হাই ইউরিনারি পিএইচ, হাইপোক্যালেমিয়া, আর টাইপ 4টা হলো আপনার হাইপার ক্যালেমিয়া থাকে। এটা গতবার মনে আসছিল আমার যতটুকু মনে পড়ে। টাইপ 1টা ডিস্টাল, যেটা ডিফেক্টিভ ইন রেনাল অ্যাসিডিফিকেশন, আর ওইটা টাইপ 2টা হলো প্রক্সিমাল, যেটা বাইকার্বনেট অ্যাবজর্পশনে অসুবিধা হয়। আর 4টা হলো অ্যালডোস্টেরন ডিফিসিয়েন্সি অর রেজিস্ট্যান্স। এই যে ইউরিনারি পিএইচ লেস দেন 5.3, এখানে মোর দেন 5.3 ভেরিয়েবল, টাইপ 2 তে এটা ভেরিয়েবল। আর বাইকার্বনেট ভেরি লো, মডারেটলি লো, আর মোর দেন 15। টাইপ 4 এ কিন্তু বাইকার্বনেট মোর দেন 15 থাকবে। পটাশিয়াম হাই থাকবে টাইপ 4 এ, লো থাকবে কিন্তু টাইপ 1 এ। আর রেনাল স্টোর কমন ইন টাইপ 1, এইটাই হলো ক্যারেক্টারিস্টিক। এখানে দেখেন লো পিএইচ, হাই পিএইচ লো পটাশিয়াম, ওইটা হলো লো পিএইচ হাই পটাশিয়াম। এগুলি ডেভিশনে অনেকগুলি কজ দেওয়া আছে, আমি আর ডিটেলস বলছি না। এখানে কি কারণে হয়, ইনহেরিটেড থেকে শুরু করে অ্যাকোয়ার্ড অনেকগুলি কজ আছে, ইনক্লুডিং দা হাইপারপ্যারাথাইজম এবং শোগ্রেন সিনড্রোম। এটা মনে হয় একবার শোগ্রেন সিনড্রোম দিয়ে একটা সিনারি দিয়ে এটা একবার আসছিল মনে হয়। যাই হোক, এটা আপনার টাইপ 4টা, এগুলো বারবার পড়তে হবে যাতে একটু কনসেপশনটা ক্লিয়ার হয়, আর ডিসকাশন করলে আরো ভালো। এটা না হলে প্রত্যেকবার আসে কিন্তু ওই যে কনফিউশন রাইজ করেন। ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। A 34-year-old patient with unknown HIV status present with a weight loss, dry cough, dyspnea. On examination, the basal temperature 38.7 degrees centigrade, pulse 100, respiration 22, blood pressure 110/70. Oxygen saturation is 88 on room air.
fine crackles audible bilateral on pulmonary auscultation. তাহলে what is the most likely diagnosis? এরকম একটা HIV পেশেন্ট এই ধরনের ফাইন্ডিং সিমটম এবং ফাইন্ডিং নিয়ে আসছে। What is Sir, pneumocystis infection, sir. PCB infection? Very good. তাহলে কি ইনভেস্টিগেশন করবেন আপনি? ইনডিউস স্পুটাম অথবা নিয়ে স্যার ওটা সিলভার স্টেন দেওয়া যেতে পারে নিউমোসিস্টিস দেখার জন্য। আর কোন এমনি রুটিন কিছু পরীক্ষা করবেন? এইচআরসিটি করা যেতে পারে স্যার। এমনি চেস্ট এক্সরে করা যাবে না? চেস্ট এক্সরে করা যাবে স্যার। আর এটার সাথে কিসের সাথে ডিফারেন্সিয়ালস? COVID-19 নিউমোনিয়া স্যার। আর এমনি সিম্পল নিউমোনিয়া হবে? টিউবারকুলোসিস হতে পারে? কারণ টিবি হতে পারে, টিপিক্যাল টিবি হতে পারে, ভাইরাল নিউমোনিয়া হতে পারে। আচ্ছা, এটা ট্রিটমেন্ট কি? নিউমোসিস্টিক ক্যারি নিয়ে কিন্তু ট্রিটমেন্ট কি এটা? হাইড্রোজেন। আচ্ছা, এটা প্রিভেনশন করা যায় কোন ওষুধ দিয়ে? ওই কোট্রাইমাক্সিজল লোডে যদি চলবে। তাহলে আমরা দেখি ওর এটা কিন্তু এইচআইভি পেশেন্টদের মধ্যে মধ্যে চলে আসে। পিসিবি আপনাদের কারেক্ট, চেস্ট এক্সরে, স্পুটাম ফাঙ্গাল স্টেন, হাই এলডিএস, বিটা 2 গ্লুকাগন, হাই এলডিএস ডিভারসিস সিবিসি এগুলি করবেন। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এবং টিউবারকুলোসিস সাথে এটা কনফিউশন করবে। এখানে অনেকগুলো অপশন আছে। আপনার নিউমোসিস্টিস জিরোবেসি, এখন এটাকে আর বলে না, নিউমোসিস্টিস ক্যারিনি বলে, এটা জিরোবেসি নিউমোনিয়া বলে। এটা আপনার যেটা বলছেন ঠিকই আছে। হাই ডোজ কোটামেক্সল 4 ডিভাইডেড ফর 21 days, ম্যাক্সিমাম ডোজও আছে। অ্যাডজাঙ্ক্ট হিসাবে এটা স্টেরয়েড থেরাপি দিতে হবে অ্যাজ দি পেশেন্ট ইজ হাইপোক্সিক। আর ক্লিন্ডামাইসিনও দেওয়া যায়, প্রথমে ইনজেক্টল ফর্মে দিয়ে পরে ওরাল ফর্মে, প্লাস প্রামাকোনে দেওয়া হয় 21 দিন পর্যন্ত। এটা প্রিভেন্টিভ থেরাপি হলো প্রোট্রাইমাক্সোজল। সো ট্রিটমেন্ট অলসো প্রোট্রাইমাক্সোজল, প্রিভেন্টিভ থেরাপি অলসো প্রোট্রাইমাক্সোজল। এটা একটা নির্দিষ্ট CD4 কাউন্ট নেমে গেলে আমরা তখন এটাকে কোডম্যাক্সল প্রোফাইলেক্সিস থেরাপি দেওয়া হয়। সুতরাং এটা মোটামুটি ইজি আছে। এটা নিউমোসিস্টিস জিরোবেসি নিউমোনিয়াটা এটা আগে যেটা বলা হয় এজ ডিফাইনিং ইলনেস লেস দেন 200 যদি হয় এটা সাসসেপ্টেবল টু ইনফেকশন। এবং এটা রুম এয়ার টেম্পারেচার অক্সিজেন স্যাচুরেশন কিন্তু খুবই কম থাকে। চেস্ট এক্সরে মে বি নরমাল বা বাইলেটারাল ইন্ডাস্ট্রিয়াল নিউমোনাইটিস। ব্রঙ্কিউলার লাবেজ করা যায় সিলভার স্টেন যেটা বলছেন একজন। হাই এলডিএস করা যায় বিটা ডি গ্লুকাগন। এটাকে ফাঙ্গাস চিন্তা করা হয়, এই জন্য এটা বিটা ডি গ্লুকাগন এটা পজিটিভ থাকে। এবং আমরা অলরেডি বলে ফেলছি অ্যাস্টেরয়েড প্লাস ট্রাইমেথোপ্রিপ এন্ড সালফামিথাক্সোজল। এটার পার্থক্যটা কিন্তু ডেভিডসনে দেওয়া আছে খুব সুন্দর করে, হাউ ডিফারেন্সিয়েট ইন বিটুইন নিউমোনিয়া and also bacterial pneumonia and the pneumocystis pneumonia plus pulmonary tuberculosis দেওয়া আছে। এভাবে আমরা দেখে নিতে পারি। মানে অনেক সময় প্রশ্নটা কিন্তু উল্টাভাবে যে হাউ ডিফারেন্সিয়েট পয়েন্ট might be important differential point for differential diagnosis, এটা বলতে পারে আর কি। ঠিক আছে, আমরা দেখিনি। এটা অনেকটা সেন্ট্রাল ইডিমা থাকে অন চেস্ট এক্সরে। এটা অনেক সময় কনফিউজ হতে পারে, এক্স্যাক্টলি কোভিড-19 এর সাথে কনফিউজ হতে পারে, যেটা আমরা অ্যাকুইট এলবিএফ এ বলে থাকি। আর ওইরকমই ইডিমাটা দেখা যায়। HRCT করতে হবে যখন আমাদের কনফিউশন থাকে। নেক্সট কোয়েশ্চনটা হলো a patient treated with penicillin for streptococcal pharyngitis. Now he has a diffuse rash and renal failure. Urine analysis shows leukocyte, RBC and their cast, RBC cast at CBC shows elevated eosinophil count. এটা স্যার acute interstitial nephritis, drug induced drug induced জি স্যার। Penicillin induced interstitial nephritis. What are the differentials? আর কি হতে পারে? একটা স্যার একে এমনি হতে পারে ইনফেকশনের জন্য। স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জাইটিস এর সিকুল হিসেবে হতে পারে, পিএসজিএন হতে পারে, পিএইচজিএন হতে পারে। জি স্যার, পিএইচজিএন হতে পারে স্ট্রেপ্টোকক্কালের জন্য স্যার। আর কি ইনভেস্টিগেশন আপনি করবেন? এখানে তো ইউরিন অ্যানালাইসিস দিছে আর আপনার বলছে রেনাল ফেলিউর আছে। স্যার এটা রেনাল বায়োপসি করা যায় স্যার। এটা ট্রিটমেন্ট কি? অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডাক্তারকে বন্ধ করে দিয়ে স্যার 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের উপর রিডিউস স্টেরয়েড দিতে হবে স্যার। অফেন্ডিং ড্রাগ বন্ধ করতে হবে স্যার, আর স্টেরয়েড দিতে হবে স্যার। ঠিক আছে, আপনাদের রেসপন্স ভালো।
তাহলে আপনার কজ অফ অ্যাকুট ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস এর অনেকগুলি কজ আছে, অ্যালার্জিক, ইমিউন, ইনফেকশন, টক্সিক, এগুলো সব ডেফিসিয়েন্সি আছে। ইউরিন ফর ইসোনোফিলুরিয়া এবং ইউরিন ফর কালচার অ্যাস্ট্রাইল ইউরিন থাকবে, এখানে কালচার করে পরিষেবা পাবে না। আমরা আলট্রাসাউন্ড কেওবি এবং অ্যানাল বায়োপসি ফর কনফার্মেশন হবে এটা। এবং স্টপ দি অফেন্ডিং এজেন্ট এন্ড হাই ডোজ স্টেরয়েড, এক্স্যাক্টলি বলছেন আপনার 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। এটা মেডিকেশন ইনডিউসড বেশি হয়, এটা ইনফেকশন মাইক্রোপ্লাজমা তো হইতে পারে, অ্যাসিডিটি হইতে পারে, এবং র্যাশ আর হিমাচুরিয়া এটা হলো ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং। এবং এটাতে অ্যাকুইড অ্যানাল ফেলিয়ার হয়, ইসোনোফিলিয়া ব্লাডে থাকে এবং ইসোনোফিল ইন দ্য ইউরিনও থাকে। আর বায়োপসি করলে এটা ইন্টারস্টিশিয়াল ইনফ্লামেটরি ইনফিলট্রেট দেখা যায়। চিকিৎসা হলো এটাই। এটার আদার কজ অফ ইসোনোফিলিয়া আর কি হইতে পারে, কোলেস্ট্রল এম্বোলিজম, কিন্তু ইসোনোফিল মে বি প্রেজেন্ট ইন দ্য ইউরিন। ঠিক আছে, এতটুকু মোটামুটি ঠিকই আছে আমাদের। Next হলো a 51 years old man poorly controlled asthma present with 3 weeks progressive shortness of breath, new onset of hemoptysis. Over the past week, he noted a rash on his extremity and weakness in his leg. On his examination, her vital signs almost normal, and he has diffuse lung crackles, bilaterally decreased sensation of the left leg. His extremity are covered with raised non-blanching palpable erythematous lesion of the lower extremity. স্যার এটা ডায়াগনোসিস ইজিপিএ স্যার। ইজিপিএ এবার কিন্তু গতবার জুলাই সেশনে কিন্তু জিপিআর ছিল। আর ভাস্কুলাইটিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা 2-2-6 10টা ভাস্কুলাইটিস খুব ভালোভাবে পড়েন, একবার না একবার এখান থেকে আসবে এই প্রশ্ন রিটেনে এসিকিউতে। গতবার কিন্তু জিপিএ ছিল, সুতরাং এগুলোর জন্য মেন্টালি জিপিএ এটা ভাস্কুলাইটিস খুব ভালো করে পড়ে নিতে হবে। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস, এটার সাথে আর কি ডিফারেন্সিয়াল পয়েন্ট আসবে? স্যার আচ্ছা, এখানে ইজিপিএ কেন বলতেন আপনি? এটা চার জি বলছি কোন স্যার এখানের মধ্যে অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না স্যার, পোর্সিং হইছে, আর তো স্যার নিউরোপ্যাথি আছে স্যার, মানে আর জি স্যার স্কিন লিশন, পারফোরিক স্পট আছে। জি স্যার ভাস্কুলাইটিস আছে স্যার, ফিচার আছে। তাহলে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর কি হবে? আর কোন ভাস্কুলাইটিস এটার সাথে মিমিক করবে? স্যার জিপিএ আসতে পারে, এইচএসপি জিপিএ হতে পারে, তবে এসএসপি তে অ্যাজমা থাকবে না, এটা পুয়ারলি কন্ট্রোল অ্যাজমা থাকবে না। এটা আসবে আমাদের তিনটাই আনকা পজিটিভ যে ভাস্কুলাইটিস তিনটা আছে, আর দুইটা আছে কি স্যার না, ওগুলি জিস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস আর মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। এখন শুধু সিম্পলি বলবেন ইজি রিমেম্বার টু জিপিএ, ইজিপিএ, এমপিএ, এই তিনটা এখন অ্যাকসেপ্টেড। আর আগে যেগুলি 4 আগস্ট সেগুলো ভুলে যান, কারণ এগুলি এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনাকে জিপিএ মনে রাখবেন, জিপিএ এর সাথে লাগাই দিয়ে একটা ই দিয়ে দেন আগে, তাহলে ইজিপিএ, এর পরেরটা হবে এমপিএ। এই তিনটা হলো আনকা পজিটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস আছে দুইটা, কোরিয়াটাইটিস নোডোসান কাওয়াসাকি ডিজিজ। লার্জ ভেসেল ভাস্কুলাইটিস আছে দুইটা, টাকাইসো এবং জায়ান্ট সেরাটাইটিস। এগুলি আসবে, আপনাদের যে কোনো একটা পেয়ে যেতে পারেন যে কোনো সময়। গতবারও কিন্তু জিপিএস ছিল। যা হোক, 5 ইনভেস্টিগেশন বলেন দেখি এটার। সিবিসি উইথ ইএসআর, সিআরপি, তারপর স্যার প্রিয়াঙ্কা, সিয়াঙ্কা, আর হচ্ছে স্যার এটা চেস্ট টেস্ট করব, চেস্ট টেস্ট করবেন, স্কিন বায়োপসি করব, স্কিন বায়োপসি। এটার ট্রিটমেন্ট আউটলাইন ইউরিনারি, আমরা বেসিক জাস্ট কি ওষুধ দিয়ে আমরা এটার স্টেরয়েড দিব স্যার, স্টেরয়েড ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এটা একটু সুন্দর করে বলতে হবে, যেহেতু ডেভিডসনের কথাটা লেখা আছে। ঠিক আছে, আমরা দেখাবো ড্রাগের সাথে ইনজেকশন ফেজ এবং মেইনটেনেন্স ফেজ সমস্ত ভাস্কুলাইটিস গুলিকে আপনারা পড়ার সময় একবারে পড়ে ফেলবেন, তাহলে ইজি। এই 6টা স্মল ভেসেল ভাস্কুলাইটিস এগুলিকে চিকিৎসা কিন্তু মোটামুটি কাছাকাছি। তাহলে আমরা দেখি আমাদের প্রশ্নগুলোর উত্তর কিরকম হতে পারে। ইজিপিএ, এটার সাথে আমাদের জিপিএ, এমপিএ এবং পলিআর্টাইটিস নোডোসান। এখানে আনকা, পিয়াঙ্কা, সিয়াঙ্কা, ঠিক আছে। সিবিসিতে ইসোনোফিলিয়া থাকে কিন্তু এটাতে। চেস্ট এক্সরে, বাইপস অফ দ্য স্কিন, আপনারা রাইটলি বলছেন সব। ইউরিনারিটাও দেখতে হবে। আর কর্টিকোস্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ দুইটা কম্বাইন্ড থেরাপি দিয়ে আমরা প্রথম হলো ইনজেকশন ফেজ, পালস ইন্ট্রাভেনাস মিথাইল প্যানিসিলিন ফর 3 days and ইন্ট্রাভেনাস সাইক্লোসামাইড এভরি 2 weeks, মাসে 2টো করে 3 মাসে 6টা, আর এখানে 3টা প্যানিসিলিন। এটা হলো ইনজেকশন ফেজ।
তারপরে মেইনটেনেন্স ফেজ হলো লো ডোজ গ্লুকোকর্টিয়েড, অ্যাজাথ্রোপিন অর এমটিএক্স অর মাইক্রোফেনাইল, মফিটিল, হোয়াট এভার ইউ লাইক অর পেশেন্ট ক্যান অ্যাফোর্ড। এটা হলো জাস্ট বেসিক প্রিন্সিপাল আর কি। সুতরাং এটা আপনারা যে কোনো সময় এই ধরনের ভাস্কুলাইটিসের এসিকিউ কিন্তু চলে আসতে পারে এবং আসতেছে প্রত্যেকবারে এক একটা। এটা ইজিপিআর আমাদের যেটা ফর্মালি 4 গ্যাস্ট্রোস বলা হয়তো, এটা 3টা ট্রাইড আছে। একটা হলো অ্যাজমা, এই রোগীটার আছে, পিএনকে আমরা ইনভেস্টিগেশনে পাবো, ইসোনোফিলিয়া আমরা অথবা হাই আইজি আমরা পাইতে পারি আর কি, অলরেডি বলা হয়ে গেছে। এটা কিন্তু একটা নতুন ইসোনোফিলিক গ্রানুলোমাটাস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, এটা কিন্তু একটা নতুন ক্রাইটেরিয়া আছে 2022। এই সবগুলি ভাস্কুলাইটিসের আবার নতুন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিচ্ছে। কেউ যে ইন্টারেস্ট করতে পারেন অসুবিধা নেই, নাহলে বেসিক জিনিসটা মনে রাখেন, অ্যাজমা, পিয়ানকা এবং ইসোনোফিলিয়া, এই 3টে হলো ট্রাইড, আমাদের মনে রাখতে হবে বেসিক জিনিস। তাহলে কিন্তু আপনি কি পয়েন্ট দেওয়া থাকবে আর প্রশ্নটা এত কিছু থাকবে না, এটার দরকার নেই আমার বেশি। আর এটা 3টা ডিফারেন্সিয়েটিভ পয়েন্ট, এই 4টাও মনে রাখলে অনেক কিছু আপনাদের সুবিধা হবে। হাউ টু ডিফারেন্সিয়েট এই জিপিএ এবং এমপিএ দুইটাতে কিন্তু রেনাল ইনভলভমেন্ট, 3টাতে রেনাল ইনভলভমেন্ট থাকে, সরি জিপিএ ইজিপিএতে বেশি রেনাল ইনভলভমেন্ট থাকে, আর ইজিপিএ না, জিপিএ এবং এমপিএ যেটাতে রেনাল ইনভলভমেন্ট থাকে, আর কিটিনেস 3টাতে সমানভাবে থাকে, আর সিয়ানকা পজিটিভ থাকে জিপিএ তে, পিয়ানকা হলো এমপিএ তে, আর ইজিপিএ তো পিয়ানকা পজিটিভ থাকে। এগুলি কিছু ডিফারেন্সিয়েশনের পয়েন্ট, অনেক সময় ট্রিকি পয়েন্ট দেওয়া থাকে, কোনটা হবে এই যে আমাদের যে বেসিক যে ইয়াটা থাকে, স্ট্রাকচারটা থাকে, শর্টেজ এর মধ্যে অনেক সময় কনফিউজ। ইএনটিতে বেশি ফাইন্ডিং থাকবে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এটা জিপিএ তে, আর ইজিপিএ তে আমরা বলছি ইএনটি ফাইন্ডিংও থাকে, এই জন্য এটা জিপিএ এর সাথে কনফিউজড হইতে পারে। ঠিক আছে এটা। আর অ্যাজমা দেখেন অনলি এই নিচের 3টা দেখেন, ইসোনোফিলিয়া এবং অ্যাজমা, এই দুইটা হলো এটারই ক্যারেক্টারিস্টিক ফিচার, এই জন্য এগুলো অন্য কোনোটাতে থাকবে না। আমরা একটা পরবর্তী প্রশ্ন চলে যাই, একটু কঠিন মনে হচ্ছে নাকি বেশি? ঠিক আছে, আমরা দেখি। 170 years old man with coronary disease present for evaluation after experiencing sudden loss of consciousness. He feels very lightheaded and fatigued. He reports that the last thing he remembered was standing up and then walking up on the floor. He did not bite his tongue or lost control of his bladder or bowel. This episode is witnessed by his son, who did not notice any abnormal motor movement. On examination, his vitals are almost, pulse is 40, temperature normal, blood pressure 85/65, respiration is 16. Medical examination reveals systolic murmur. His neuro examination is normal. একটা older people, elderly people with coronary artery disease, এইটা ব্যাকগ্রাউন্ড মনে রাখতে হবে। কমপ্লিট হার্ট ব্লক নাকি স্যার? ঠিক আছে, ভেরি গুড। তারপর তো আপনি বাকিগুলি পাবেন। হোয়াট আদার ক্লিনিক্যাল ফিচার ইউ লুক ফর? যখন এরকম বলবে তখন আমি পালস বলে দেখি, পালস বিপি, পালস কিরকম হয় কমপ্লিট হার্ট ব্লকে, এখানে দেওয়া আছে এমনি very low sir. high volume pulse. ব্র্যাডিকার্ডিয়া ইউজুয়ালি মানে লেস দেন 40, কিন্তু এটা আপ টু 50 পর্যন্ত থাকতে পারে যাদের হাই ব্লক থাকে। আর ব্লাড প্রেসার এখানে কিন্তু লো দেখাচ্ছে, কিন্তু এমনি সিস্টোলিক হাইপারটেনশন থাকে, যেগুলি সিস্টোলিক হাইপারটেনশন, হোয়াইট পালস প্রেসার, হোয়াইট পালস প্রেসার থাকে। ঠিক আছে। আর জেবিপিতে কি দেখবেন? ক্যানন বল, ক্যানন বল, irregular cannon. giant wave, that is the cannonball appearance. আচ্ছা, আর হলো 4 ইনভেস্টিগেশন বলেন। ইসিজি করব একটা, 24 হল্টার করব স্যার, আর হচ্ছে স্যার ইকোকার্ডিওগ্রাফি করব, ইকো করব, এনজিওগ্রাম করব স্যার। এনজিওগ্রাম তো অলরেডি বলা আছে, এটা করোনারি ডপলার, ডপলার আর ইকো দুটো আলাদা না স্যার? 24 হল্টার করব স্যার, 24 হল্টার। হল্টার কেন করবেন? আপনি ইসিজিতে কমপ্লিট হার্ট ব্লক ডায়াগনোসিস হবে না? যদি কোনো ডাইলেমা থাকতো যে পেশেন্ট ডিজিনেস হচ্ছে এবং আমি ইন্টারমিডিয়েট যদি মনে করতাম যে ইন্টারমিডিয়েট ব্র্যাডিকেট হচ্ছে, তখন হঠাৎ করবো, কিন্তু এখানে তো ব্র্যাডিকেটে বলে দিচ্ছে, এখানে তো ক্লিয়ার কাট। আর 6 কজেস অফ ইওর ডায়াগনোসিস কি কারণে হচ্ছে মনে হয়, আর কি কি কারণ হতে পারে? স্যার এটা ইডিওপ্যাথিক ইনফ্লামেশন, ইনফেকশন,
ইসকিমিক হার্ট ডিজিজ আর হচ্ছে স্যার হাইড্রোজেনিক ড্রাগ ইনডিউস স্যার এগুলো তো হতে পারে স্যার। এই রোগীটার অলরেডি আমাদের একটা হলো ওর এলডারলি পিপল শুধুমাত্র ফাইব্রোসিস হয়ে যেতে পারে, সেকেন্ড Yes, sir. হলো দুইটা কজ আছে, একটা হলো ইসকিমিক হার্ট ডিজিজ প্লাস ওর হয়তো ড্রাগও খাচ্ছে, বিটা ব্লকার আপনারা বলা হয় না, এটা একটা কারণ হতে পারে। ট্রিটমেন্ট প্ল্যান অফ ইউর ডায়াগনোসিস কি ট্রিটমেন্ট প্ল্যান এটা? স্যার পার্মানেন্ট পেসমেকার স্যার। টিপিএম না স্যার, ইনিশিয়ালি টিপিএম যদি ফলোড বাই পিপিএম। এটা দুইটা ইম্পর্টেন্ট। ড্রাগ বন্ধ করব। কি কমপ্লিকেশন হইতে পারে? ও কিন্তু এটাকে নাম হয় বলা হয় কি সিনকোবাল অ্যাটাক হচ্ছে না এটা, ও কিন্তু এপিলেপসি জানা এটা বলে দিচ্ছে ডেসক্রিপশন হইছে, সিনকোবাল অ্যাটাক হচ্ছে, বাউল ব্লাডার ডিস্টারবেন্স নাই, টাং বাইট নাই, কোনো অ্যাবনরমাল মুভমেন্টও ছিল না, কনভালশন ছিল না, তাহলে আর কি কমপ্লিকেশন? একটা সুন্দর টার্ম আছে এটার কমপ্লিকেশনের, কি সিনড্রোম বলে এটাকে? স্ট্রোকেডাম। আছে আমরা দেখি তাহলে কমপ্লিট ইসকেমিক হার্ট ডিজিজ অলসো এটা ডিউ টু এলডারলি পেশেন্ট, এটা ফাইব্রোসিসের জন্য হতে পারে। আচ্ছা, হাই ভলিউম পালস রেট 25 to 50 পর্যন্ত হতে পারে, সিস্টোলিক হাইপারটেনশন থাকতে পারে, রেস্ট জেবিপি উইথ ক্যানন ওয়েভ থাকতে পারে। আরেকটা পাওয়া যায় অসকালটেশনে ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ দা ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ডটা ভেরিয়েবল ইন্টেন্সিটি শোনা যায়। কজ অফ হার্ট ব্লক এই যে ডেভিডসনে দেওয়া আছে, ইডিওপ্যাথিক, মাইকোডিয়াল, ইনফ্লামেশন, ট্রমা, ড্রাগস, এগুলি একটা প্যারাসাইটিক ডিজিজ আছে, সাগারজি ইভেন দি সার্কোডোসিস। ইসিজি, ইকো, করোনারি এনজিওগ্রাম এবং হলটা যদি আপনার কোনো কনফিউশন থাকে তখন করবে। স্টপ দ্য ড্রাগ, ট্রিটমেন্ট অফ আইএসডি এন্ড পিপিএম, সিনকোপ এন্ড স্ট্রোক আদম সিনড্রোম, এটার সাথে এপিলেপসির একটা কনফিউশন হয় কারণ এটাতে তখন কনভার্সন হয়। ঠিক আছে, আমরা এটা ইজি মোটামুটি পারা যাবে। নেক্সট, 18 years old man present with a syncopal attack during exercise. He also report occasional exertional chest pain, lightheadedness and palpitation. It's a very young, এতক্ষণ ছিল old. There is a prominent sustained left ventricular impulse and a harsh mid-systolic murmur best heard in the left third and fourth intercostal space. The murmur increases with valsalva ascending and decreases with rapid squatting and sustained hand grip, and there is also as force sound is audible. এটা এইচএসিএম স্যার। এইচএসিএম Obstructive cardiomyopathy আগেরটা ছিল older young patient। আচ্ছা, ইনভেস্টিগেশন কি করবেন এটা? ইকো করব স্যার, ইকোকার্ডিওগ্রাম, এমআরআই, ইকোকার্ডিওগ্রাম উইথ ইন্টারপ্রিটেশন বলতে পারবেন? জি, সিস্টোলিক প্যাম স্যার, সিস্টোলিক অ্যান্টিরিয়র মোশন আপনাদের পাওয়া যাবে স্যার। আচ্ছা, এটার সাথে কি ডিফারেন্সিয়েশন থাকতে পারে? অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি উইথ অ্যাওর্টিক স্টেনোসিস স্যার, অ্যাওর্টিক স্টেনোসিস থাকতে পারে কনজেনিটাল, ও তো 18, অথবা তার অ্যাক্টিভিটি ফিভার হয়ে যায়। কমপ্লিকেশন কি হয় এটাতে? স্ট্রোক হতে পারে স্যার, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। স্ট্রোক হয় না স্যার, অ্যাওর্টিক স্টেনোসিস। আচ্ছা, ম্যানেজমেন্ট কি এটা? স্যার ওই মায়োটমি করা যাইতে পারে আর পলিস সেপ্টাল অ্যাবলেশন করা যেতে পারে। না, এটা হচ্ছে স্যার আগে ক্যালসিয়াম, দুটো ড্রাগ দেওয়া যেতে পারে স্যার, যদি কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টেড বিটা ব্লকার টাবিডিয়াল ড্রাগ দিয়ে ম্যানেজ করতে পারে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে স্যার আমরা এই ক্ষেত্রে। এবং ডায়াবেটিক্স ডায়াবেটিক দেওয়া যাবে না। কি কমপ্লিকেশন হয় এটা? সাডেন ডেথ স্যার, কার্ডিয়াক অ্যারেস্ট। সাডেন ডেথ কেন হয়? এটা স্যার হার্ট ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যাবে। ফ্যাটাল না ভেন্ট্রিকুলার এরিথমিয়া বিট। আচ্ছা, দেখি আমরা কি, তাহলে এটা হাইপারট্রফি, অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ইসিজি, ইকো করবেন, যেটা বলছেন আপনার অ্যাসিপিটাল হাইপারট্রফি, সেপ্টাম, সিস্টোলিক অ্যান্টেরিয়র মোশন, মাইট্রাল ভালভ, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন। এটার সাথে কনফিউশন হবে লং কিউটি অ্যান্ড ব্রুগডা সিনড্রোম, যেটার ইসিজি থাকে প্রায়। এটাতে আমরা কি কি ড্রাগ ইউজ করি? বিটা ব্লকার, ভ্যারাপামিন, ডাইসোপাইরামাইড, সেপ্টাল অ্যাবলেশন, আইসিডি কি? Intracardiac defibrillator. ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। সার্জারি করার আগে এটাই দেওয়া হয়, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। আচ্ছা, এটা সাডেন কার্ডিয়াক ডেথ, এটা ওই এরিথমিয়াতে লেখা হয়নি, এটা এরিথমিয়া হয়ে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে মারা যেতে পারে আর কি। ঠিক আছে, মোটামুটি আছে এগুলি। সেপ্টাল হাইপারট্রফিটা দেখেন, ভেন্ট্রিকুলার ভিতরে কিন্তু ক্যাভিটিতে আর কোনো স্পেস নাই,
এবং ডিউরিং এক্সারসাইজ অনেক প্লেয়ার যে মানে ক্রিকেট প্লেয়ার বা বাস্কেটবল প্লেয়ার এগুলো অনেক সময় দেখা যায় ফুটবল প্লেয়ারের সাডেন কার্ডিয়াক ডেথ হয়, ওদের এই জন্য HOCM আছে কিনা আগে থেকে দেখে নেওয়া ভালো ইকোকার্ডিওগ্রাফিতে। For 23 years old man with no medical problem, present with chest pain and shortness of breath for 1 week. He is suffering from fevers and myalgia a few days back. On examination, he is orthopneic and sitting upright. His vital signs are as follows: temperature 37.8, pulse 120, blood pressure is lower limit, respiratory is 30, SP2 is 90. He has elevated JBP, S3 sound, bivesicular crackles and bilateral pitting edema. His extremity are cold and clammy skin হবে. Investigation shows 3,550 cubic millimeter also the per liter, and the platelet count is 50,000, SGUT is 540, SGPT is 230. স্যার ডেঙ্গু মাইকার্ডিস স্যার ডেঙ্গু মাইকার্ডিস ডেঙ্গু সিনড্রোম। ভেরি গুড। আপনারা এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম থেকে এবার প্রশ্ন পাবেন, কিন্তু এই জন্য এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের বিভিন্ন সিনারিগুলি এনকাফালাইটিস, ডেঙ্গু এনকাফালোপ্যাথি, ডেঙ্গু মাইকার্ডাইটিস, ডেঙ্গু উইথ অ্যাকুইড রেনাল ফেলিওর, এগুলো অবশ্য আমি একটা ক্লাস দিয়েছিলাম বিডি ফিজিশিয়ান অনলাইনে ডেঙ্গু এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের উপরে। তো এগুলি কিন্তু যে কোনো একটা আপনাদের কাছে চলে আসতে পারে। তাহলে এই রোগীটা হলো ডেঙ্গু মাইকার্ডাইটিস। এবং what other features may present? আর কি থাকতে পারে ডেঙ্গু মাইকার্ডাইটিস হলে? আচ্ছা, মেনশন দ্য ইনভেস্টিগেশন ইউ সাজেস্ট। কি ইনভেস্টিগেশন করবেন? স্যার এটা ইকো করব, এটা ইসিজি, আর এটা হচ্ছে ট্রপোনিন আই করব স্যার। ট্রপোনিন আই করবেন, এক্স্যাক্টলি আগে এটাই দেখবেন। এটা প্রথমে করবেন, ইসিজি করেন, দেন ইকো করেন। মেনশন দ্য ম্যানেজমেন্ট। এটা চিকিৎসা কি স্যার? এটা তো ট্রিটমেন্ট, সাপোর্টিভ ট্রিটমেন্ট স্যার, বেস্ট সিম্পটোম্যাটিক তো করবেন। এটা কিন্তু আমরা মোস্ট ডেঙ্গু মাইকার্ডাইটিস বললে ডায়াগনোসিস কমপ্লিট হবে না, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হয়ে গেছে, তাই না? বা এডিমা আছে, হার্ট ফেলিউর হয়ে গেছে, ওইটাও কিন্তু যোগ করতে হবে। কারণ আমি পয়েন্টগুলি দেখাচ্ছি না, আপনারা একটা পার্ট বলেন কিন্তু পরবর্তী দেখা যায় ওর সাথে যে ল্যাস দেওয়া আছে ওইটা আর বলা হয় নাই, এই জন্য 50% মার্ক কিন্তু কমে যায়। ইউর আনসার ইজ রাইট বাট দ্য পার্ট অফ দ্য আনসার ইজ নট রিটেন, এই জন্য দেখা যায় এখানে একটু ইয়া হয়। এই জন্য সিনিয়রিটি ভালো করে কমপ্লিট ডায়াগনোসিসটা সবসময় লেখার চেষ্টা করবেন, কারণ এখানে যদি 1 মার্ক থাকে আপনি 50% মার্ক কমে গেল, অথচ আপনার জিনিসটা জানা, ওই তাড়াহুড়া করতে গিয়ে ওই সময় অনেক সময় খেয়াল থাকে না, এই জন্য খুব ইয়া থাকতে হবে। কার্ডিওজেনিক শকও তো আছে স্যার। হ্যাঁ, কার্ডিওজেনিক শকও থাকতে পারে, কমপ্লিকেশন, কার্ডিওজেনিক শক, এরিথমিয়াস, ঠিক আছে আমরা দেখে নিই। CCF due to myocarditis due to dengue hemorrhagic fever, ওর কিন্তু প্লেটলেট কাউন্ট দেওয়া ছিল 50,000, এটা হলো এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এভিডেন্স অফ পেরিকার্ডাইটিস থাকবে, পেরিকার্ডিয়াল রাব পাইতে পারেন, এরিথমিয়াস থাকতে পারে, হার্ট ব্লক থাকতে পারে, কার্ডিওজেনিক শক থাকতে পারে, সাডেন কার্ডিয়াক ডেথ হইতে পারে এদের। এবং এদের ট্রপোনিন, আপনারা প্রো বিএনপি কিন্তু বলেন নাই, প্রো বিএনপি বলতে হবে, কারণ এখানে হার্ট ফেলিউর দেখানো হয়েছে। সিপিকে, ইজি, চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, মোস্ট ইম্পর্টেন্ট হলো কার্ডিয়াক এমআরআই। এবং ফাইনালি বিশেষ করে এগুলি এন্ডোমাইকার্ডিয়াল বায়োপসি করে, এটা হলো যারা ক্রনিক মাইকার্ডিটিস, ওদের নরমাল ক্ষেত্রে আরো এন্ডোমাইকার্ডিটিস অনেক কারণ আছে। আর হলো সিম্পটোমেটিক এন্ড সাপোর্টিভ অক্সিজেন, ডায়ুরেটিক্স, আইনোট্রপস, ইন্টারমিডিয়েট ড্রাগ ইফ নিডেড। এবং কমপ্লিকেশন হলো সিসিএফ তো অলরেডি দেখানো হয়েছে, এরিথমিয়াস, কার্ডিওজেনিক শক। এখানে একটা 2016 ক্রাইটেরিয়া আছে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, এগুলো আমরা অত ডিটেলসে যাব না। আর আরেকটা ক্রাইটেরিয়া আছে, এটা হলো বায়োপসিনিয়া, এটা হলো লেটেস্ট 220 ক্রাইটেরিয়া। আমরা দেখেন আদার কজেস অফ মাইকার্ডিটিস যেমন কক্সাকি ভাইরাস, এখন কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হচ্ছে খুব, আপনারা কিন্তু ওইটার থেকেও অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে, যদিও বাচ্চাদের ক্ষেত্রে হয়, এখন অ্যাডাল্টও দেখা যাচ্ছে। আমার কারো সাউন্ড বেশি ডিস্টার্ব হচ্ছে। তারপরে একই রিউমেটিক ফিভারও মাইকার্ডিটিস হয়, ড্রাগ ইনডিউসড হতে হয়, বিশেষ করে অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলি এই জন্য ইকো করে রাখতে হয় আগে থেকে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ইভেন দি অ্যালকোহল, কোকেইন এবং ডিপথেরিক কন্ডিশন। সুতরাং 10% ডেথ ইন ইয়াং পেশেন্টের কারণ হলো মাইকার্ডিটিস। এটা অনেক সময় প্রিসিডিং হিস্ট্রি আপার রেসপিরেটরি, যেমন আমাদের এই ক্ষেত্রে ছিল ডেঙ্গু মাইকার্ডিটিস,
সুতরাং কমপ্লিট ডায়াগনোসিসটা আপনাদের ওখানে লিখতে হবে আর কি। আর এগুলিতে ইনভেস্টিগেশন গুলো আলোচনা করা হয়েছে আমাদের হার্ট ফেলিওর চিকিৎসা বা আন্ডারলাইং কজ। আচ্ছা, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ স্টেরয়েড ইন ডেঙ্গু? কারো জানা আছে নাকি? ডেঙ্গু তো আমরা বলে স্টেরয়েড দেওয়া যাবে না, কিন্তু হোয়াট আর দ্য সিচুয়েশন ইউ উইল ইউজ স্টেরয়েড ইন ডেঙ্গি পেশেন্ট? ডেঙ্গুর সময় আইটিপি ডেভেলপ করেছে। আইটিপি তো হয় না ডেঙ্গুতে। সিএনএস ইনভলভমেন্ট হইলে স্যার ডেঙ্গু এনকেফালোপ্যাথি আর হলো একদমই দেখা যাচ্ছে না, নেট ডিস্টার্ব করতেছে। ডেঙ্গু মায়োকার্ডিটিস হতে পারে স্যার ডেঙ্গু এনকেফালাইটিস আর যদি এআরডিএস হয়, সাইটোকাইন স্ট্রং যদি হয়। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই বলছেন, কিন্তু সবাই তো আর একসাথে পরীক্ষা দিবেন না, একজনকে সব বলতে হবে বা লিখতে হবে। তাহলে আপনি উপর থেকে শুরু করেন। ডেঙ্গু এনকেফালাইটিস হবে, এনকেফালোপ্যাথিতে না, ডেঙ্গু এনকেফালাইটিস। লাংস হবে ইয়ারডিএস, যেটা আমরা কোভিড ইউজ করছি। তারপর হলো ডেঙ্গু মায়োকার্ডাইটিস। তারপর হলো আপনার আর কিছু দেওয়া হয়, ওই যে যেটা বললেন স্যার প্রেগন্যান্ট পেশেন্টের যদি ডেলিভারি করার প্রয়োজন হয়, প্রিম্যাচুর রাপচার মেমব্রেন লাং ম্যাচুরেশনের জন্য রিলেটেড, তাহলে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম এগুলি দেওয়া হয়। আর কোনো কারণ আছে? ডেঙ্গু শক, রেজিস্ট্যান্ট ডেঙ্গু শক সিনড্রোম, রিফ্র্যাক্টরি শক সিনড্রোমও অনেক সময় দেওয়া হয়। মানে ট্রান্সভার্স মাইলাইটিস স্যার, ট্রান্সভার্স মাইলাইটিস, হ্যাঁ ডেঙ্গু ট্রান্সভার্স মাইলাইটিস গুলি তো দেওয়া হয়। এডেমে দেওয়া হয়, নিউরাইটিসও দেওয়া হয়, অপ্রি নিউরাইটিস। সুতরাং দিস ইজ দ্য ভেরি স্পেশাল সিচুয়েশন হোয়ার ইউ হ্যাভ টু গিভ ইনজেক্টাল ফর্ম অফ মিথাইল প্রেনিসোলন টু কারেক্ট দ্য সিচুয়েশন ইমিডিয়েটলি। তো এগুলিও মনে রাখবেন অনেক সময় এটা। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু স্টেরয়েড দেওয়া হবে, তবে কেয়ারফুলি দিতে হবে। এর কিন্তু ফেলিউর আছে, স্টেরয়েড অলসো এক্সাজারেট অর পটেনশিয়েট দ্য সিচুয়েশন। স্যার এখানে কি ইকোস্প্রিন লাগবে না মায়োকার্ডিটিসের জন্য যদি স্টেরয়েড না দিতে পারে? ইকোস্প্রিন দিয়ে কি ইমিডিয়েট কোনো বেনিফিট হবে? এই রোগীর তো কার্ডাইটিস, ইট ইজ এ আপনি পেরিকার্ডিটিস বা মায়োকার্ডিটিস ইকোস্প্রিন তো দেয়া হয়। আপনার এখানে পেশেন্ট তো ব্লিডিং আছে, ঠিক আছে। আমরা দেখি নেক্সট হলো 73 years old man being followed for monoclonal gammopathy of unknown significance present with dyspnea on exertion, leg swelling for 8 days. He denied chest pain but endorses paroxysmal nocturnal dyspnea. He also has reports pain. স্যার কোশ্চেনটা দেখা যাচ্ছে না স্যার। কেন স্যার কোশ্চেনটা দেখা যাচ্ছে না স্যার? দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? এখন আসছে স্যার, এখন আসছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখি he also denies any chest pain but also agree with paroxysmal nocturnal dyspnea. He also reports pain and tingling in his hand, especially first 2 digits. His wife noticed that his tongue seems to be enlarged. Physical examination significant for an elevated JPP that increases with inspiration and as force loudest at the left lower external border. Bilateral bibasilar crackles in the lower lung field, hepatomegaly and 2+ pitting. স্যার ডায়াগনোসিস স্যার অ্যামাইলোইডোসিস স্যার, কার্ডিওমায়োপ্যাথি ডিউটি অ্যামাইলোইডোসিস। তাহলে কার্ডিওমায়োপ্যাথি অ্যামাইলোইডোসিস কিভাবে হলো, এটা কি ক্লু আছে আপনার এখানে? স্যার ওই এমগাস এনলার্জ টাং আছে, এনলার্জ টাং বলছে স্যার মনোক্লোনাল গামাপ্যাথিতে স্যার ওখানে অ্যামাইলোইডোসিস ডেভেলপ করে আলটিমেটলি স্যার এখান থেকে স্যার প্লাজমা সেল ডিসক্রেশিয়াতে আমরা অ্যামাইলোইডোসিস হয়। এখানে এনলার্জ টাং আছে, আরেকটা নিউরোপ্যাথিক ফিচার আছে। জি স্যার, in his hand, especially in the first 2 digits, to amyloid neuropathy. ঠিক আছে, তাহলে ভালোই বলছেন, এটা কিন্তু এমনি কঠিন। তারপরে অ্যামাইলোইডোসিস কিন্তু পরীক্ষা রিটেনে এটা অনেক আসে নাই মনে হয় একবার এখনো। যা হোক, হোয়াট ইজ দ্য মোস্ট উইথ এক্সপ্লেনেশন 5 ইনভেস্টিগেশন বলেন। এখানে স্যার ইউনি প্রোটিন করতে হবে স্যার, ইউনি টোটাল প্রোটিন করতে হবে, ইকোকার্ডিওগ্রাম করা লাগবে, রেকটাল ফ্যাট এক্সামিনেশন, রেকটাল বায়োপ্সি, এক্সামিনেশন করতে হবে, কঙ্গো রেড বিস্ট। ঠিক আছে, কার্ডিয়াক এমআরআই করতে হবে। একটা হলো আমাদের কার্ডিয়াক ফেলিউরকে এস্টাবলিশ করতে হবে, আর একটা হলো কজ অফ কার্ডিয়াক ফেলিউর অ্যামাইলোইডোসিস এর লাইনে আমাদের কনফার্মেশনটা লাগবে। What are the systemic manifestation of your diagnosis? কয়েকটা 5টা systemic manifestation বলেন দেখি। আর কি থাকতে পারে? একটা তো নেফ্রোটিক সিনড্রোম হতে পারে স্যার, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে নিউরোপ্যাথি হতে পারে। এটা ম্যানেজমেন্ট কি? সিম্পটোমেটিক আন্ডারলাইং কজ, ট্রিটমেন্ট আন্ডারলাইং কজ।
আচ্ছা, সাপোর্ট অফ দ্য অর্গান সিস্টেম করতে। CCF-D2 কার্ডিয়াক, এটা কি এল মানে কি লাইট চেইন অ্যামাইলোইডোসিস, এখানে লাইট চেইন অ্যামাইলোইডোসিস হয় এখানে MGOS এর জন্য, কজ ডিউ টু ডিপোজিশন ইমিউনোগ্লোবিন লাইট চেইন ফ্রম দা প্লাজমা সেল ডিসক্রেশিয়া। এটাকে প্রো-বিএনপি, ইসিজি, চেস্ট এক্স-রে এগুলি করবেন ফর ডায়াগনোসিস এস্টাবলিশমেন্ট অফ হার্ট ফেলিওর। আর আমরা অ্যামাইলোইডোসিসের জন্য প্যাড অফ ফ্যাট, রেকটাল আর কার্ডিয়াক বায়োপসিতে করা সম্ভব না। এখানে কি পাওয়া যাবে? অ্যাপল গ্রিন বাই রেফারেন্স ইনকংগ্রুয়েন্ট স্টেনিং। আর সিস্টেমিক ক্লিনিক্যাল ফিচারগুলো আমি দেখাচ্ছি। ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওর, এখানে অনেক সময় কেমোথেরাপি ইউজ করা হয় এবং স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনও করা যেতে পারে আর কি। তাহলে এখানে তিনটা জিনিস আপনারা, মাল্টিপল মাইলোমা কিন্তু গতবার আসছে, মাল্টিপল মাইলোমার A to Z একদম পরে ফেলবেন, এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। মাল্টিপল মাইলোমা এটা বিভিন্ন ভাবে আসে সবসময়, লং কেস তো আছেই, হসপিটাল আছে, প্লাস আপনার শর্ট রিটার্ন কোয়েশ্চেনও আছে। এই যে MGOS এবং স্পন্টারি মাল্টিপল মাইলোমা আর মাল্টিপল মাইলোমা, তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স কি আমি এখানে দেখিয়েছি খুব ইজিলি। প্রোটিন লেভেল, মনোকুলার প্রোটিন এটা হলো লেস দেন 3 গ্রাম, আর স্পন্টানি মাল্টিপল মাইলোমা তো মোর দেন 3 গ্রাম। কিন্তু প্লাজমা সেল লেস দেন 10% ইন বোন ম্যারো, আর নো ক্র্যাব ফিচার। ক্র্যাব মানে কি? ক্র্যাব বলতে আমরা কি মাল্টিপল মাইলোমাতে ক্র্যাব বলতে কি বোঝা যায়, এটা সংক্ষেপে মনে রাখার জন্য। রেনাল ইম্পায়ারমেন্ট, এতে অ্যানিমিয়া, বিতে হলো বোন ফ্র্যাকচার, বোন পেইন, এগুলি বলতে পারেন। হাইপারক্যালসিমিয়া, ঠিক আছে, রেনাল ফেলিওর, অ্যানিমিয়া এন্ড দি বোন ফ্র্যাকচার বা বোন পেইন যাই বলেন, এই চারটা জিনিস থাকলে আমরা মাল্টিপল। এটা হলো পুরানো ক্রাইটেরিয়া। এখন নতুন ক্রাইটেরিয়া কি? এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য মাল্টিপল মাইলোমাকে ভালো। স্লিম কি? হোয়াট ইজ স্লিম? কেউ শুনছেন বা পড়ছেন কিনা? যা হোক, এটা দেখে নিয়েন, আমি একটু করে। আচ্ছা, ঠিক আছে, এখানে ওই অ্যামালয়েড, আচ্ছা আমি দেখাচ্ছি একটু পরে, প্লাজমাসাইটোসিস, এমআরআই বলতেছি আমি। তাহলে অ্যামালয়েড প্রোটিন গুলি তিন ধরনের আছে। এল মানে অ্যামালয়েড লাইট চেইন, এ মানে অ্যামালয়েড এ প্রোটিন, আর টিটিআর এটা হলো ফ্যামিলিয়াল অ্যামাইলোইডোসিস, আর একটা হলো এসএসএ। এই চারটা প্রোটিন আছে। আমরা এখানে প্রাইমারি অ্যামাইলোইডোসিস হয়, মাল্টিপল মাইলোমা, ওয়ার্ল্ড রেস্টোরেন্ট ম্যাক্রোগ্লিয়া এবং ডিপোজিশন অফ আইজিজি লাইট চেইন হয়। আর সেকেন্ডারি যেগুলি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইনফেকশন বা মেলিগনেন্সি দেখি, সেখানে থাকে অ্যামালয়েড অ্যাসোসিয়েটেড এ প্রোটিন। আর ডিজিজ রিলেটেড হয় ইন কেস অফ লং স্টে হিমোডায়ালিসিস, এবং এগুলো হলো সিস্টেমিক ম্যানিফেস্টেশন। কিছু আছে আমাদের লোকালাইজড অ্যামাইলোইডোসিস, আর একটা আছে হেরিডিটারি। এখানে সিস্টেমিক ম্যানিফেস্টেশন দেখেন, সিএনএস ম্যানিফেস্টেশন, প্রগ্রেসিভ ডিমেনশিয়া, স্ট্রোক লাইক এভিডেন্স। আর অকিউলার ম্যানিফেস্টেশন রেকুন সাই। আর কার্ডিয়াক যেটা আমাদের কেসটা ছিল, সেটা হলো রেস্ট্রিক্টেড কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায়। স্পেশাল প্যাটার্ন অন ইকু দেখে অনেকে সন্দেহ করতে পারে। আর জিআইতে হলো ম্যাক্রোগ্লোসিয়া, যেটা আমাদের এই পেশেন্টের ছিল, এবং হ্যাপাটোমেগালি। পেরিফেরাল নিউরোপ্যাথিও ছিল এই পেশেন্টের, এবং এটা অটোনমিক নিউরোপ্যাথিও নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আমাদের এদিকে মোট 7টা সিস্টেম, 8টা সিস্টেমের মতো আমাদের এফেক্ট হয় সিস্টেমিক ম্যানিফেস্টেশন, অথবা আমরা যে কোনো 5টাও বলতে পারি, যেগুলো আমাদের দেওয়া আছে। কার্ডিয়াক, জিআই এবং পেরিফেরাল ছাড়া বাকি 5টা সিস্টেম আপনার সিএনএস এবং কার্পাল টানেলও হয়। ওই জন্য টিংলিং নামনেসও বলতেছে, নিউরোপ্যাথির জন্য টিংলিং নামনেসও হতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, কারণ আমাদের মাত্র হাফ অ্যান আওয়ার সময় আছে। A 45 years old woman presents with 2 weeks of fatigue and malaise. Her symptom has progressed with worsening confusion and lethargy. On examination, he has a temperature of 101 degree Fahrenheit, mild scleral icterus, purpuric lesion noted on her upper and lower extremity and back. Investigation, creatinine is raised, total count is 30,000, polymorph 76, lymphocyte 20, eosinophil count 4%, platelet is 50,000. Diagnosis with explanation বলেন। স্যার টিটিপি ভেরি গুড। কেন টিটিপি বললেন? স্যার ফিভার, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, রেনাল ইম্পায়ারমেন্ট, থ্রম্বোসাইটোপেনিয়া। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, টিটিপিতে বলা হয় প্যান্টা। 5টা সিমটম থাকে, আমি দেখাচ্ছি একটু পরেই। প্যান্টাটা মনে রাখবেন। এখানে থ্রম্বোসাইটোপেনিয়া, রেনাল সিএনএস ম্যানিফেস্টেশন, হিস্ট্রি অফ ফিভার,
কিউটিনিয়াল ম্যানিফেস্টেশন আছে পারপুরা থ্রম্বোসাইটোপেনিয়া। মেনশন 5 ইনভেস্টিগেশন। D-dimer করব স্যার অ্যাডাম টেস্ট 13 লেভেল। ভেরি গুড। অ্যাডাম 13 কত পার্সেন্ট? লেস দ্যান 10% হয়। ইন্সপেক্টর অফ দ্য ডিজিজ, এটা কি কারণে হয়, কাদের হয়, এটা কেন হয়? স্যার ড্রাগস malignancy drug cause সাইক্লোস্পোরিন। একজন বললে মনে হয় ভালো হয়। বলেন। হ্যাঁ বলেন। স্যার ড্রাগস যেমন সাইক্লোস্পোরিন, টিক্লোপিডিন, ম্যালিগন্যান্সি রিসপেক্টর স্যার। ইডিওপ্যাথি ম্যানেজমেন্ট কি ড্রাগ আছে? স্যার এইচআইভি আছে আর স্যার কিছু ম্যালিগন্যান্সি আছে কিছু স্যার, এইচআইভি ম্যালিগন্যান্সি এগুলো তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ম্যানেজমেন্টটা বলেন। স্যার এখানে হচ্ছে ম্যানেজমেন্ট স্টোরেজ, প্লাজমা এক্সচেঞ্জ আর হচ্ছে রিটুক্সিমেব। আচ্ছা, একটা মনোক্লোনাল অ্যান্টিবডি। ঠিক আছে, আমরা মোটামুটি ক্যাপ্লাসিজুমাব স্যার, ক্যাপ্লাসিজুমাব স্যার মনোক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি দিবেন। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট দেখি আমরা, তাইলে এটা হলো আমাদের প্যান্টা, যেটা বলছিলাম ফিভার, অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, রেনাল ফেলিওর, সিএনএ চেঞ্জ। এই প্যান্টা যদি পিকচার থাকে, গতবার কিন্তু এইচইউএস আসছিল মনে হয়, বা এর আগের বারে আসছে হয়তো, এর মধ্যে হিমোলাইটিক রিউমেসিনের সাথে এটা কনফিউশন হয়। আর টিটিপি এটা ঠিক আছে, ড্রাগস এগুলির নাম বলছেন, প্রেগন্যান্সিতে এটার, আর হেল্প সিনড্রোমে হইতে পারে এসএলই, এইচআইভি, বিএমটি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হইতে পারে। পিবিএফ এ আমরা সিস্টোসাইড, রেটিকুলোসাইট ইনক্রিজ, কুম টেস্ট নেগেটিভ থাকে, এলডিএস ইজ ভেরি হাই, প্রোটোমেন্টাম ইজ নরমাল, অ্যাপিডিটি নরমাল, ডি-ডাইমার নরমাল, ওই অ্যাডাম TS13 অ্যাক্টিভিটি লেস দেন 10%। আর এটা প্লাজমা প্যারাসিস, স্টেরয়েড এন্ড রুটুক্সিমেব। এই তিনটা হলো আমাদের ড্রাগ অফ চয়েস। ইজ রিফ্র্যাক্টরি, প্লাজমা এক্সচেঞ্জটা আমরা প্যারাসিস যেটা বললাম আর কি। শুধু এইটার সাথে এইচইউএস হাঁসের সাথে সবসময় কনফিউশন হয়, এবং এগুলি প্রায় সময় রিটেনে এসিকিউ হিসেবে আসে। এই দুইটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার ডিটেলস পরে রাখবেন যাতে যে কোনো প্রশ্ন আনসার করা যায়। 18 number, a 43 years old woman with no known medical problem, present with progressive ascites and lower extremity edema. She reports that for the last 2 to 3 years, she had right upper quadrant discomfort followed by progressive abdominal distension, lower extremity edema, significant weight gain. She denies drinking alcohol. She has been taking oral contraceptive for the last 5 years. She is ecteric, afebrile, vitals and normal. She has distended tense abdomen, bilateral flank dullness, suggestible large ascites, right upper quadrant tenderness, bilateral lower extremity edema. একজন হ্যান্ড রেজ করছিলেন মনে হয়, বলেন। স্যার বাটকেরি সিনড্রোম স্যার। বাটকেরি সিনড্রোম স্যার, বাটকেরি সিনড্রোম ইনভলভিং ইনফেরিয়র ভেনা কাভা হবে স্যার। সবার কমন পড়ে গেছে, ভালো। ঠিক আছে, দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেন। ভেনো-অক্লুসিভ ডিসঅর্ডার আর পোর্টাবল থ্রম্বোসিস। আচ্ছা, 5টা ইনভেস্টিগেশনের নাম বলেন। স্যার আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন, ডপলার ফ্লো, ডপলার আল্ট্রাসাউন্ড অফ দ্য কোরাল ভেসেলস, সিটি স্ক্যান। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর বলেন 5টা। স্যার ফিমেল ওসিটি, স্টেরয়েড, পলিসিস্টিক রুব্রা ভেরা, ফাইব্রোসিস, পলিসিস্টিক মায়োলোফাইব্রোসিস, protein C, proteinase, থ্রম্বোফিলিয়া, ওসিটি, অ্যান্টিথ্রম্বিন ডেফিসিয়েন্সি। সবাই মিলে উত্তর কারেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষা তো ইন্ডিভিজুয়াল পরীক্ষা হবে। যা হোক, উত্তর দিতে পারতেছে, এটা ভালো লাগতেছে। নেক্সট হলো ম্যানেজমেন্ট প্ল্যান কি? এটা হচ্ছে স্যার অ্যান্টিকোয়াগুলেন্ট দিবেন না, আর কিছু দিবেন? অ্যান্টিকোয়াগুলেন্ট, আর আমরা স্যার কভারটিভ ট্রায়াঙ্গুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্টিং, কভারটিভস ফলোড বাই অ্যান্টিকোয়াগুলেশন, কভারটিভস ফলোড বাই ইন্টিগ্রেশন। আর এরপরে যদি রেসপন্স না করে প্রোগ্রেসিভ ডিমিনিউশন অফ দ্য লিভার ফাংশন, দেন উই ক্যান কনসিডার ফর হেপাটিক ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, ফলোড বাই লাইফলং অ্যান্টিকোয়াগুলেশন। তাহলে এখানে আমাদের ডায়াগনোসিস হবে বাটকেরি সিনড্রোম, ঠিক আছে, সিএলডি, পোর্টাল ভেইন থ্রম্বোসিসও কিন্তু এটার সাথে কনফিউশন করবে। লিভার ফাংশন, ডপলার আল্ট্রাসাউন্ড, ঠিকই বলছেন, সিটি, এমআরআই, ভ্যানোগ্রাফি,
এটা 5P মনে রাখবেন, পলিসাইথিমিয়া, পিলস, প্রেগন্যান্সি, PNH, Putin SC, APS and HCC. Anticoagulant, diuretics, tips, সার্জিক্যাল শান্ট এন্ড লিভার ট্রান্সপ্লান্টেশন, এই 5টা অপশন আমাদের থাকতে পারে আর কি। প্রথম দুজনের আমরা ইউজ করি, পরগুলিতে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, টিপস এবং সার্জিক্যাল শান্ট, লিভার ট্রান্সপ্লান্টেশন করা। যা হোক, এটা মোটামুটি সবাই রেসপন্স গুড। আমরা একটু ওভারভিউ দেখি। হোয়াট ইজ বার্কিয়ারি? এটা হলো হ্যাপাটিস ভ্যানাস অবস্ট্রাকশন। দেখেন ওই যে উপরে আইবিস ভ্যানাস অবস্ট্রাকশন হ্যাপাটিক, এটা 5P তো বললাম। এটা 3টা ট্রাইড আছে, অ্যাবডোমিনাল পেইন, অ্যাসাইটিস, হেপাটোমেগালি, যেটা আমাদের ডেসক্রিপশনে কিন্তু কমপ্লিটলি দেওয়া আছে। এটার ইনভেস্টিগেশন চয়েস কি? ভ্যানোগ্রাফি। এটা আমরা হেপাটিক পেইন দেখার জন্য ভ্যানোগ্রাফি ইনভেস্টিগেশন অফ চয়েস। ওটা অলরেডি আপনারা বলে ফেলছেন। পলিসাইথিমিয়া হলো মোস্ট কমন কজ। পলিসাইথিমিয়ার সিনারিও দিয়ে কিন্তু এটা দিয়ে দিতে পারে, আবার একটু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে আর কি। যাই হোক, আপনারা মোটামুটি ওয়েল ওরিয়েন্টেড আছেন, অসুবিধা হবে না। পেইনফুল হেপাটোমেগালি, এটাকে নাটম্যাগ লিভারও বলে অনেক সময়। পোর্টাল হাইপারটেনশন, অ্যাসাইটিস, স্প্লেনোমেগালি, কিন্তু এটাতে কোনো নো জেবিপি থাকবে না। রাইট হার্ট ফেলিউরের সাথে কনফিউশন হবে, ওখানে জেবিপি রেজ থাকবে, এটাতে কোনো জেবিপি। সবকিছু আছে টেন্ডার এনলার্জড লিভার, কিন্তু কোনো ধরনের ইডিমা আছে, বাট জেবিপি উইল বি অ্যাবসেন্ট। দ্যাট ইজ দ্য ট্রিকি পয়েন্ট। কালার অ্যান্ড পাস, ডপলার আল্ট্রাসাউন্ড, ভ্যানোগ্রাফি, এগুলো বলা হয়েছে। অ্যান্টিকোয়াগুল্যান্ট, ডায়াবেটিস প্লাস এনজিওপ্লাস্টি অর টিপস followed by surgical and liver transplantation. যাই হোক, এটা তো পয়েন্ট নাম্বার 1, নাম্বার 2 বার থাকবে, আপনারা লিখতে পারবেন, অসুবিধা হবে না। আমরা নেক্সট যাই। A 52 years old man present to his primary care physician for loss of libido that had persisted over last 6 months. He was diagnosed case of diabetes 1 year ago, and he has recently developed painful arthritis in his hand and finger. Physical examination revealed a temperature, pulse and blood pressure almost near normal, and abdominal examination revealed splenomegaly. A spider also noted on his thorax. A cardiac examination is unremarkable. Her complexion is brown color, denies any alcohol consumption. His laboratory studies SDPT, AST, ALT, ALP, everything is raised. Bilirubin also raised. Albumin is 2.8 and PT or APTT are normal. CBC and iron study shows hemoglobin 14 gram, ferritin 800 nanogram, and transferrin saturation 82%. TIBC 600 microgram per TL. CLD due to hemochromatosis, sir. Very good. এটা কিন্তু অনেক সময় বিভিন্ন দিয়ে আপনাকে ডাইভার্ট করা যায়। বড় যখন দেখবেন ডায়াগনোসিস কিন্তু অনেক ক্লু দেওয়া থাকে, বড় যখন হিস্ট্রি দিবে। আর 6 ইটিওলজি অফ ইওর ডায়াগনোসিস, ইটিওলজি বলেন। একটা তো স্যার প্রাইমারি আর সেকেন্ডারি। একটা হলো তার প্রাইমারি বলতে পারেন হেরিডিটারি, আর সেকেন্ডারি স্যার সেকেন্ডারি হচ্ছে যে স্যার ওই যে ব্লাড ট্রান্সফিউশন, ওভার ব্লাড আয়রন অ্যানিমিয়া স্যার, যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, এগুলো কি হেমোগ্লোবিন হয় সেকেন্ডারি বেশি হয়? এটা হইতে পারে। এনএফএলডি নেসই হবে স্যার, অ্যালকোহল এনএফএলডি নেস। আচ্ছা, ন্যাশ হেপাটাইটিস সি তে হয় স্যার, হেপাটাইটিস সি তে হয়, ন্যাশ হয় এগুলো। কোন ইনভেস্টিগেশন করতে চান? স্যার এটা যদি লিভার বায়োপসি করে দেখি স্যার, যদি প্রাইমারি হয়, হেরিডিটারি হয়, তাহলে হেপাটোসাইটের মধ্যে আয়রন ডিপোজিশন হবে। আর যদি সেকেন্ডারি হয় তাহলে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে আয়রন ডিপোজিশন থাকবে। হেপাটিক আয়রন ইনডেক্স করতে হয় স্যার, লিভার বায়োপসি করতে হয়। এটা কি জেনেটিক স্টাডি করব? জেনেটিক স্টাডি হবে। হ্যাঁ, জেনেটিক স্টাডিও আছে। কোন জিন মনে আছে এটা? HFA জিন। HEF না, HFE। ঠিক আছে। আর ম্যানেজমেন্ট কি? এটা চিকিৎসা কি? ভ্যানিসেকশন করতে হবে স্যার, অ্যাসপিরিন দিতে হবে স্যার। এটা মিল আছে, পলিসাইথিমিয়ার উপরার সাথে ভ্যানিসেকশন হয়, ব্লাড লেটিং করা হয় এভরি উইকলি। ঠিক আছে, মোটামুটি আনসার কারেক্ট আছে। আমরা দেখি হেরিডিটারি হিমোক্রোমাটোসিস প্রাইমারি। ওর হাতের জয়েন্ট কেন ফুলে গেল, ওইটা কি কারণে? এটা আর্থ্রোপ্যাথি হচ্ছে স্যার, সেকেন্ডারি আর্থ্রোপ্যাথি স্যার, আর্থ্রোপ্যাথি ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ওই জন্য ওইটাও আসতে পারে।
আমাদের সিরাম আয়রন করতে হবে, এখানে এটা দেওয়া ছিল না। লিভার বায়োপসি, হেপাটিক আয়রন ইন্ডেক্স, রাইটলি বলছেন এক্সরে হ্যান্ড করতে হবে, ইউরিক অ্যাসিড, এক্সরে চেস্ট, ইসিজি, ইকো, কারণ এটা ডিফারেন্ট অর্গানে, ভাইটাল অর্গানগুলিতে আমাদের ডিপোজিশনে আলট্রাসোনোগ্রাফি ইনক্লুডিং দ্য অ্যাসকোটাল, কোন টেস্টিকুলার অ্যাট্রোপি হয় এটাতে ও কিন্তু ইম্পর্টেন্স নিয়ে প্রেজেন্ট করছে। অ্যাট্রোপি হয়, এই জন্য আপনাকে আলট্রাসোনোগ্রাফি অ্যাসকোটাল দেখতে হবে, কারণ এটা ডায়াবেটিস দিয়ে এক্সপ্লেইন করা হচ্ছে অনলি ফর 1 year ডায়াবেটিস। ফাইব্রোস্ক্যান অফ দ্য লিভার, ওই যে HEE জিন মিউটেশন, যেটা C20q5 এর জন্য পজিটিভ থাকে। স্যার ওইটা HFE জিন হবে না স্যার? HFE জিন বই তো লেখা স্যার। HFE জিন দেখে নিয়ে তারপর আমার জি স্যার, ওটা HFE জিন হবে স্যার, এই জিন বলা হয়েছে, পরে দেখাচ্ছে। ট্রিটমেন্ট কনসিস্ট অফ উইকলি ভেনিসেকশন, 500 ml অফ ব্লাড, এটা যেটাতে 250 মিলিগ্রাম আয়রন কিন্তু এটা রিডিউস হয়, এবং এটা আমাদের ট্রান্সফারেন্সিয়াল সলিউশন আন্ডার 50% পর্যন্ত যাওয়া পর্যন্ত রক্ষা করতে হবে। ভেনিসেকশন ইজ রিকোয়ার্ড টু মেইনটেইন দিস প্যারামিটার। কেউ কোনো কোনো ক্ষেত্রে আয়রন চিলিটিং এজেন্টও ইউজ করা যায়। সুতরাং ভেনিসেকশন হলো মেইন ট্রিটমেন্ট। প্লাজমা পলিসাইথেমিয়া রূপব্রাত কিন্তু এটা একটা চিকিৎসা পদ্ধতি। তাহলে আমরা দেখি এটা ডেভিডসনের ছবি দেওয়া প্রাইমারি, দেখেন ওই যে দেখেন HFE হবে, এটা ই হবে না, FE হবে, অ্যাসোসিয়েটেড HFE, ঠিক আছে। সেকেন্ডারি আয়রন ওভারলোড হতে পারে, ট্রান্সফিউশনাল আর ডায়েটারি আয়রন ওভারলোড, আয়রন লোডিং অ্যানিমিয়া যেগুলো বলছেন ঠিক আছে, লিভার ডিজিজ, অ্যালকোহলিক লিভার ডিজিজ এবং NFLD হতে পারে, ওগুলো ডেভিডসনে দেওয়া আছে, এবং হিস্টোলজিক্যাল ফিচার এখানে দেওয়া আছে। এখানে মেইন ইম্পর্টেন্ট হলো হেরিডিটি, এই যে কালারটা বলা হয় ব্রোঞ্জ ডায়াবেটিস, এটা আরেক নাম। ওই যে 1 বছর ধরে ডায়াবেটিস হচ্ছিল ওইটা হলো আসলে কালার ব্রোঞ্জ ডায়াবেটিস, যেটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে হয়, সিরোসিস লিভারে জমা হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়, এবং আমাদের CLD সিডো গাউট হয়। যেমন এই রোগীটা হাইপার পিগমেন্টেশন, সিডো গাউট, ডায়াবেটিস, এই 3টা 4টা আমাদের প্রেজেন্টেশনে ছিল। সুতরাং আমাদের, এবং এটা থেকে কিন্তু HCCও কনভার্ট হইতে পারে। এটা ইনক্রিজ আয়রন অ্যাবজর্পশন, বেসিক প্যাথোলজি হলো ফ্রম দ্য গাট। এই কয়েকটা কথা মনে রাখলে মোটামুটি আপনাদের আনসার করা ইজি হয়ে যাবে আর কি। হাইপোগোনাডিজম আমরা দেখিয়েছি, এই রোগী ইম্পর্টেন্স নিয়ে প্রেজেন্ট করছিল, এই জন্য এটা টেস্টিকুলার অ্যাট্রোপি ছিল। আমরা নেক্সট যাই, 52 years old woman with a history of anal disease on hemodialysis, present for evaluation of iron deficiency anemia. Overall, she feels well and denies any issue with abdominal pain or nausea, vomiting. She does occasionally note a small amount of maroon colored blood in his stool, which she attributed to her hemorrhoids. She recently had an upper GI endoscopy and colonoscopy to evaluate for a source of possible GI bleeding, both of which are negative. Her physical examination revealed no abnormalities. একটা CKD and ESRD রোগী হেমোডায়ালিসিসে তার ইভালুয়েশন অফ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আসছে, 52 years। ডায়ালাইজারে সেপারেশন হয়ে যাচ্ছে অ্যানিমিয়া। এটা কি কিডনি জনিত অ্যানিমিয়া না অন্য কোনো কারণে এর মধ্যে আছে, নিহিত আছে? ডায়ালাইজারটা সেপারেশন হয়ে যাচ্ছে স্যার, মনে চলে যাচ্ছে, এই জন্য ডায়ালাইসিসের সময় একটা হিস্ট্রিতে বলছে তার কিন্তু 2-1 বার ব্লাড স্টেন, সে স্টুল দেখছে, কিন্তু আমরা এন্ডোস্কোপি কলোনোস্কোপি করে কিছু পাচ্ছি না। apparently looking upper GI and lower GI tract. স্যার পেশেন্ট কি ডায়ালাইসিস আছে কিনা, তাহলে হেপারিন ইনডিউস ডায়ালাইসিস আছে তো, পেশেন্ট হিমোডায়ালিসিস, তাহলে স্যার হেপারিন হলে তো আমরা এন্ডোস্কোপি কলোনোস্কোপি করতাম না, ওইদিকে যাচ্ছি কেন? কারণ এই রোগীটা এন্ডোস্কোপি কলোনোস্কোপি কেন করছে? এনজিওডিসপ্লাসিয়া। তার এনজিওডিসপ্লাসিয়া নাকি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হতে পারে, গ্যাভি হতে পারে। এটার আনসার কি ইনভেস্টিগেশন করবেন এখন? এটা তো কলোনোস্কোপি এন্ডোস্কোপিতে এন্ডোডিসপ্লাসিয়া দেখা যাচ্ছে না, এটাই হলো প্র্যাকটিক্যালি দেখা যায়। ক্যাপসুল এন্টারোস্কোপি করতে বলে, ডাবল বলেন এন্টারোস্কোপি করতে বলে, ক্যাপসুল এন্টারোস্কোপি সহ্য করতে পারবে এরকম একটা রোগী? যা হোক, এটা কিন্তু এনজিওগ্রাম। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ডিজিজ, সিটি আর এমআর এনজিওগ্রাম আমি দেখাচ্ছি। এটা হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ দ্য ডিজিজ? এনজিওডিসপ্লাসিয়া কাদের হয়, এদের কেন হচ্ছে, এটার সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা এই সিকেডির সাথে?
দেখো এটা পড়া না থাকলে বলা যাবে না। 5 ডিফারেন্সিয়ালস কি বলবেন আর ম্যানেজমেন্ট আমরা দেখি। তাহলে এটা এনজিওডিসপ্লাসিয়া অফ দা কোলন, স্টুল ফর অকাল ব্লাড, সিটি এনজিওগ্রাফি, এমআর এনজিওগ্রাফি এবং রেড সেল সিন্টিগ্রাফি বলে। এটা 3-4টা কজ আছে এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। একটা হলো ইএসআরডি, অ্যাওর্টিক স্টেনোসিস, বন উইলবার্ন ডিজিজ এন্ড স্কোডারমা। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি আমাদের এই নিচে ডেভিশনে কজ দেওয়া আছে। হঠাৎ কজ কনসিল লোয়ার জিআই ব্লিডিং, যেগুলি অনেক সময় আমাদের কনফিউশন অ্যারাইজ করতে। ওয়ান অফ দ্য কজ ইজ এনজিওডিসপ্লাসিয়া। আর রিসাসিটেশন অফ পেশেন্ট, কারেকশন অফ অ্যানিমিয়া উইথ থেরাপিউটিক ইন্টারভেনশন। এটা এন্ডোস্কোপি কটরাইজেশন করতে হয়, এপিসি বলে, আর্গন প্লাজমা কোগুলেশন, ইলেকট্রোকোগুলেশন, মেকানিক্যাল ক্লিপিং, যেগুলো আপার জিআই ব্লিডে ইউজ করা যায়। এনজিওগ্রাফিক এম্বোলাইজেশন করা যায়, সার্জারি রিসেকশন অফ দ্য লাস্ট রিসোর্ট হিসাবে সার্জারিও করা যায়। এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু অনেক সময় এনজিওডিসপ্লাসিয়া নিয়ে এরকম অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, এটা সিকেডি না হয়ে অন্য রোগীও হইতে পারে। এই যে তখন আমাদের এগুলি চিন্তা করতে হইতে পারে আর কি। তাহলে এনজিওডিসপ্লাসিয়া ইজ a relatively common use cause of gastroenteritis in the elderly people. Most cases present as a painless occult blood. Diagnosis typically made through endoscopy করা যায়, কিন্তু অনেক সময় এন্ডোস্কোপি তো পাওয়া না যেতে পারে। It can be caused silent or bleeding. Elderly people more than 60 years এবং এটা এন্ডেস্টিস অলরেডি বললাম, বনোঅ্যাওর্টিক স্টেনোসিস, এটা সিটি এমআর এনজিওগ্রাফি করে এটা ডায়াগনোসিস করতে হয়। আমরা দেখি একটা ফটোগ্রাফিক ফিচার অফ এনজিওডিসপ্লাসিয়া, এটা পেরিফেরালি এক্সপান্ডেড ডাইলেটেড ক্যাপিলারি থেকে সেন্ট্রাল অরিজিন একটা আর্টারি থেকে, এগুলো খুবই সূক্ষ্ম এই জন্য দেখা যায় না। এগুলি অনেক সময় অপারেশন ওপেন করে ল্যাপারটমি করে ডায়াগনোসিস করতে হয়। দিস আর দ্য ভেরিয়াস এনজিওগ্রাফি, আর্টারিওগ্রাফি করে আমরা সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারিওগ্রাম এগুলি করে ডেমনস্ট্রেট করা যাইতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট যাই। একটা 21 years old woman present to outdoor or clinic for diarrhea and intermittent abdominal cramping for last 6 months. Like the young lady, she reports up to 5 watery stool per day with occasional mucus. Sometimes awakes her at night. Nocturnal diarrhea হচ্ছে। Past medical history include recurrent urinary infection and recent bouts of tender reddish lump on front of her legs. His abdominal pain is intermittent. She has lost weight. Examination reveals pallor, generalized abdominal tenderness to palpation, erythematous nodule on the anterior shin, bilaterally perianal skin tags, and aphthous-solar ulcer. Ulcerative colitis, sir. Crohn's disease. Crohn's disease. সিডির পক্ষে বেশি না ইউসির পক্ষে বেশি? স্যার ওই পেরিয়ানাল স্কিন ট্যাগ স্যার, এটা হলো ক্রনস এর পক্ষে যায় স্যার। Crohn's এর পক্ষে স্যার। স্যার ব্লাডি ডায়রিয়া তো নাই, এই জন্যই তো এটা সিডির পক্ষে চলে যাচ্ছে। স্যার একটা সিডি। জি স্যার, এক্স্যাক্টলি, এটা হলো ব্লাডি ডায়রিয়া, এটা ক্রনস ডিজিজের দিকে চলে যাবে। হুইচ ইজ দ্য মোস্ট লাইকলি ডায়রিয়া উইথ এক্সপ্লেনেশন? একটা হলো ওয়াটারি ডায়রিয়া, নো ব্লাড। একটা হলো পেরিয়ানাল স্কিন ট্যাগ, ক্যান্সার, এবং রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, মেনশন 5 ইনভেস্টিগেশন। কি ইনভেস্টিগেশন করা যেতে পারে? স্যার মানে যেগুলো হচ্ছে রুটিন করি আমরা, সেটা করব। বলেন, স্পেসিফিক গুলি বলেন। সিবিসি উইথ ইএসআর, তারপরে স্যার সিআরপি, হিমোগ্লোবিন, অ্যালবুমিন, আর হচ্ছে স্যার এক্স-রে, আর হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি আপ টু দা কোলোনোস্কোপি, ফিটাল ক্যালপ্রোটেক্টিন, এটাও করা যেতে পারে। ঠিক আছে, ইনফ্লামেটরি ইনফ্লামেশন বোঝা হবে আর কি। আবার কোন অ্যান্টিবডি টেস্ট আছে সিডির জন্য? আজকা, ভেরি গুড। এটা আজকা একটা অ্যান্টিবডিও করা যেতে পারে। What are the systemic features of the disease? অনেকগুলি এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হয়, আমরা দেখাচ্ছি। One important differential with 5 important differentiating point. এটা বললেন ইউসি থেকে আপনার 5টা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আমাদেরকে মেনশন, এটা তো সবাই পারবেন। ইউসি থেকে হাউ টু ডিফারেন্সিয়েট আমরা অলরেডি কয়েকটা বলে দিচ্ছি। আর এটা ম্যানেজমেন্ট প্ল্যান কি, যে কি মেডিসিন ব্যবহার করা হয় সিডির জন্য, what are the drugs used? ডেভিড সঙ্গে খুব সুন্দর করে দেওয়া আছে এটা। আলসারেটিভ কোলাইটিসের স্টেরয়েড ইমিউনোসাপ্রেসেন্ট,
না, এটা হচ্ছে স্যার যে budesonide, স্যালিসাইলিক অ্যাসিড, ইনজেকশন করলে স্টেরয়েড দেওয়া স্টেরয়েডের মধ্যে বায়োলজিক্স। ওইটাই হলো ড্রাগ অফ চয়েস। আমরা দেখাচ্ছি ক্রোনস ডিজিজ, স্টুলারি কালচার, কলোনোস্কোপি, বেরিয়াম মিল ফলোগুলো যদি অ্যাভেলেবল না থাকে কলোনোস্কোপি বা এন্টারোস্কোপি করা যায়। আস্কাটা কিন্তু এটা অ্যান্টিবডি, ইট ইজ পজিটিভ ইন কেস অফ সিডি। আর আমরা দেখাচ্ছি কম্পারেটিভ আদার ফিচার্স গুলি। ইন্টেস্টাইনাল টিবি এন্ড Crohn's disease, they have many similarity. Both them occur from mouth to anus, but both of them most common site is the terminal ileum. এবং এদের একটা ক্যাজুয়েটিং গ্যালেনোমা, একটা নন ক্যাজুয়েটিং গ্যালেনোমা, সুতরাং এটার সিমটম অনেকটা মিল থাকে এবং এটা কনফিউশন আছে। আইবিএস, লিম্ফোমা, ইন্টেস্টাইনাল লিম্ফোমা এন্ড সিকাল কার্সিনোমা। আমাদের ড্রাগ অফ চয়েস হলো 5-অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড এন্ড গ্লুকোকর্টিকয়েড, অ্যাজাথ্রোপিন, বায়োলজিক ইউজ করা যায়, অ্যান্টি টিএনএফ, অ্যান্টি আলফা 4, বিটা 7 অ্যান্টিগ্রিন, অ্যান্টি P40 জ্যাক ইনহিবিটর, এখন যে রিসেন্ট জ্যাক ইনহিবিটর হচ্ছে। এবং ফাইনাল হলো এটা রিসেকশন, টোটাল কলোস্টমি হলো কিউরেটিভ, আদারওয়াইজ এটা রিল্যাপস এর রিমিশন হয়, এই জন্য মেইনটেনেন্স থেরাপি ইজ নিডেড। These are the extra intestinal manifestation and complication in Crohn's disease. স্যার ক্রনসে কি আমরা স্যার 5-অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করি স্যার? ওটা আলসারেটিভ কোলাইটিস। কোলাইটিস দিলেন স্যার। আচ্ছা আমি একটু ওয়েট করার, আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। আর আইলিয়াম ক্রোনস ডিজিজ যেটা এখানে আমরা এই যে এমআরআই করে কিন্তু এখানে থিকেনিং, টার্মিনাল ইলিয়াম ন্যারোড এন্ড এনহ্যান্সিং লিশন বা উইথ ডাইলেশন অফ দ্য ইমিডিয়েটলি প্রক্সিমাল টু দিস, এখানে ডাইলেশন পাচ্ছি। এবং এখানেও দেখা যায় বেরিয়াম মিল ফলো করে আমরা আলসারেশন উইথ ক্যারেক্টারিস্টিক রোস্টন আলসার ইন দেখা দিতে পারে। ঠিক আছে। আর এগুলো হলো এক্সট্রা ইন্টেস্টাইনাল, অনেকগুলি আছে যেগুলি পিএসসি থেকে শুরু করে অনেকগুলো। তবে এখানে কার্সিনোমা কিন্তু স্মল বাউল ক্যান্সার, তবে আলসারেটিভ কোলাইটিসে বেশি হয়। আর আমরা যেটা বলতেছিলাম এই যে এটা হলো ডেভিডসনের চার্ট কম্পারিজন আলসারেটিভ ক্রোনস ডিজিজ। আপনি শেষ লাইনটা দেখেন, 5-অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড গ্লুকোকর্টিকয়েড, এটা এখানে লেখা আছে আলসারেটিভ কোলাইটিসে, কিন্তু ইয়াতে নাই, এটা আসলে ভুল ওইদিকে চলে গেছে। আপনার এটা এখানেও আছে নট ইফেক্টিভ, এই যে লেখা আছে, এটা আসলে ভুলে উঠে গেছে, এটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে। এই যে বায়োলজি লেখা আছে অ্যান্টি আলফা 4, এখানে মিথোডেক্সেড দিতে পারেন, ওই তো অ্যান্টি টিএনএফ এবং মিথোডেক্সেড এর আগে দেওয়া যায়। তাহলে এখানে নো নন ব্লাডি ডায়রিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন, এটা স্ট্রিকচার হয়ে যায় অনেক সময়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এবং বারবার সার্জনরা এটা অনেক সময় দেখা যায় এরকম ইন্টেস্টাইন কেটে কেটে বাদ দিয়ে দেয়। আর আজকা ইজ পজিটিভ ইন কেস অফ ক্রোনস ডিজিজ, এখানে লিশন গুলি থাকে দেখেন, কবল স্টোনিং অ্যাপিয়ারেন্স, থিকেনিং গাট এবং এসকিপ লিশন, কন্টিনিউয়াস থাকে না, যেটা আলসারেটিভে কন্টিনিউয়াস লিশন থাকে। এখানে কিন্তু পেরিয়ানাল ফিস্টুলা হয়ে যায়। এখানে যদিও নাই, কেউ কিন্তু এটা মেসালামিন ইউজ করে, ডেভিডসনে কিন্তু বলছি ইফেক্টিভ না, কিন্তু অন্যান্য বইতে আছে মেসালাজিনের কথা লেখা আছে। কর্টিকোস্টেরয়েড দেওয়া যায় এবং এখানে ইমিউনোমোডুলেটর, এগুলো তো আমরা অলরেডি আলোচনা করছি, এনডিটিএনএ ব্লক এবং সার্জারি ফর অবস্ট্রাকশনাল অ্যাবসেস। আগে ছবিটা একটু কাইন্ডলি দেখাইলে, ছবিটা মিসে এটা স্যার অ্যানসারটা এটা এটা ঠিক আছে। আমরা মনে হয় আর 5 মিনিট আছে, আমরা যাই, সবাই তো একটু হয়ে এক্সস্টেড হয়ে গেছে। 45 years old obese woman present with dysphagia, chronic intermittent cough, chest burning for several months. Her symptom was worse after large meal or lying down. Difficulty swallowing was intensified recently. Symptoms are getting worse. She has 5 kg weight loss. She recently started Dramamine for hypertension. On physical examination, oropharynx is clear without erythema or exudate. Lungs are clear to auscultation. She has mild tenderness on to palpitation in the epigastric region. Diagnostic কি হবে? Most gastroesophageal reflux disease. Gastroesophageal reflux disease. Risk factor কি এটা? স্যার এখানে ওবেসিটি আছে পেশেন্টের, আর স্যার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুরু করেছেন।
আর হচ্ছে লাইং ডাউন খাবার পরে শুয়েছিলেন। ওইটা তো প্রিসিপিটেটিং ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর আমি বলছি। ওইটা তো ওই রোগটা বেড়ে যায়, কিন্তু হঠাৎ রিস্ক ফ্যাক্টর যার কাদের হয় বা একটা বলে ওবেস, ওল্ডার পিপল, ডায়েটারি ফ্যাক্টর আছে, হার্নিয়া, হার্টাস হার্নিয়া, চকলেট, কফি। আচ্ছা, 4টা টিপিক্যাল সিমটম বলেন দেখি, 3টা সুন্দর নাম আছে, 4টা। কাফ আছে স্যার, কাফ তো আমরা বলে দিয়েছি। অ্যাসিড ল্যারিঞ্জাইটিস, অ্যাসিড ল্যারিঞ্জাইটিস, ভেরি গুড। আরেকটা রিকারেন্ট চেস্ট ইনফেকশন হবে স্যার, ওয়াটার ব্রাশ। ওয়াটার ব্রাশ, দ্য অ্যাটিপিক্যাল চেস্ট, অ্যাটিপিক্যাল চেস্ট পেইন, ঠিক আছে। চেস্ট পেইন হয়, এটা অনেক সময় মিমিক্স উইথ ইসকেমিক হার্ট ডিজিজের সাথে। 5 কমপ্লিকেশন কি? একটা হলো রিকারেন্ট ইনফেকশন, নিউমোনিয়া বললেন, আর স্যার ইসোফেজাইটিস হতে পারে, ব্যারাইটিস, এনিমিয়া, ক্রনিক অ্যানিমিয়া, বিনাইন স্ট্রাকচার। তাহলে এই গ্যাস্ট্রিক ভলভুলাস। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু জার্ড উইথ পেপটিক স্ট্রিকচার হয়ে গেছে, কারণ ওর ডিফিকাল্ট ইন সোয়ালিং এবং রিসেন্টলি অ্যাডভান্স। What are the risk factor? Obesity, elderly people, abnormality, lower sphincter, hiatus hernia, already এগুলো বলছেন আপনারা। গ্যাস্ট্রিক কন্টেন্ট, ডিলেড গ্যাস্ট্রিক এমপ্টিং, ইনক্রিজ ইন অ্যাবডোমিনাল প্রেসার, ডায়েটারি কথা বলছেন, ক্যাফিন, টি, এগুলি এন্ড প্যাশন কিছু ফ্যাক্টর থাকে। আর ওয়াটার ব্রাশ, অ্যাসিড ল্যারিঞ্জাইটিস, অ্যাটিপিক্যাল চেস্ট পেন, সোকিং সেন্সেশন হইয়া অ্যাওয়েকেন মেবি অ্যাট নাইট, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে উঠে যেতে পারে। এগুলো হলো অ্যাটিপিক্যাল সিমটম ইন রিফ্লাক্স ইসোফেজাইটিস। এবং এটা ব্যারেট ইসোফেগাস হয়ে যায়, ওয়েট লস হয়, যে রোগীর অলরেডি প্যাশন ইসোফেজাইটিস, ব্লিডিং হইতে পারে, অ্যানিমিক হয়ে যেতে পারে, রিকারেন্ট চেস্ট ইনফেকশন, ক্রনিক কফ, অ্যাজমা লাইক সিমটম হইতে পারে অ্যাট নাইট, পেপটিক স্ট্রিকচার হয়ে যেতে পারে, ব্যারেট ইসোফেগাস হয়, সি ইসোফেগাসও হইতে পারে ব্যারেট থেকে। What are the treatment modalities? একটা হলো এন্ডোস্কোপি, ডাইলেশন যদি এই রোগীর স্ট্রিকচার হয়ে গেলে, আর অ্যান্টাসিড, এলজিনেট, H2 ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর, এবং সার্জারিও এটার একটা অ্যাপ্লিকেশন, অ্যাডভান্স স্টেজে ফান্ডোপ্লাইকেশন। এটা কিন্তু একটা ডেভিশনে একটা প্রটোকল দেওয়া আছে, ফ্লো চার্ট, ওটাতে সব লেখা আছে, আপনারা দেখবেন, ওটাই পড়লে হয়ে যাবে সব। এই যে এই প্রটোকলটা, হাউ টু অ্যাপ্রোচ টু ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রিক রিফ্লাক্স, স্টেপ ডাউন অ্যাপ্রোচ, এখানে সব লেখা আছে। আর যেগুলো অলরেডি বলা হয়ে গেছে আমাদের, এই সবগুলো মোটামুটি আমরা বলে ফেলছি। এখানে অ্যাসিড সাপ্রেশন করাটা হলো মেইন। আর যদি আমরা মেডিকেল থেরাপি ফেল করে, তখন আমরা এটাকে সার্জিক্যাল অ্যাপ্রোচ দিব। আর আরেকটা প্রশ্ন হলো, 70 years old woman with history of hypertension, arthritis, present with evaluation for diarrhea. She reports a 10-month history of watery diarrhea with intermittent facial flushing, diffuse cramping, abdominal pain, 5 kg weight loss, and dyspepsia. Her only medication is amlodipine. On examination, he has erythema, telangiectasia on her 6. Her blood pressure is 132/85, pulse is 80. Abdomen is diffusely tender to palpation without rebound tenderness or gardening. Lungs are clear to auscultate. কার্সিনোড সিনড্রোম। এখানে অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে, ফ্লাশিং, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ওয়েট লস, ডিসপেপসিয়া এবং অ্যাবডোমিনাল টেন্ডারনেস। গতবার এর আগের বার কিন্তু মনে হয় একটা গ্যাস্ট্রিনোমা বা জলিঞ্জারিসন সিনড্রোম একবার আসছিল। সুতরাং এই সিনড্রোমগুলি 4-5টা, এগুলিকে কি বলা হয়, নিউরো এন্ডোক্রাইন সিনড্রোম। এই 5টা সিনড্রোম আছে, আপনারা এগুলি পড়ে নিয়েন, এগুলি থেকে একটা সিনড্রোম অনেক সময় চলে আসতে পারে। And they have mentioned the 6 differential diagnosis. ওই যে সিনড্রোম গুলো আমরা দেখাবো, কয়েকটা বলতে পারবেন? জলিঞ্জারিসন সিনড্রোম একটা, আর ভিআইপোমা, সিনড্রোম স্যার, ইনসুলিনোমা, গ্যাস্ট্রিনোমা, জলিঞ্জারিসন, ঠিক আছে। Mention 4 clinical features investigation. এটা আর কি ক্লাসিক্যাল ফিচার আছে? 3 ইনভেস্টিগেশন বলেন, হাউ টু ডায়াগনোজ কার্সিনয়েড সিনড্রোম। স্যার কার্ডিয়াক কিছু আছে স্যার, এটা কমপ্লিকেশন আছে স্যার, এই সিস্টোলিক মারমার পাওয়া যায় স্যার, ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, কি হয়? টিআর হয় স্যার,
ইয়ার হয় আর পালমোনারি পালমোনারি স্টেনোসিস হয় স্যার। TR হয় pulmonary stenosis sir. ঠিক আছে, আপনারা মোটামুটি জানতেছেন। কার্সিনয়েড ছিল ইনভলভ ইন দ্য স্মল ইন্টেস্টাইন, এটা যেহেতু অ্যাবডোমিনাল সিনড্রোম। আরেকটা কথা হয় লাংসে হইতে পারে। এটা ডিডি গুলি কি হবে, ফ্লাশিং এর জন্য কিছু ডিডি আসবে, হুইজিং থাকলে কিছু ডিডি হবে, ডায়রিয়া হলে এটা ডিডি গুলি আসবে, হার্ট ভালভ সিনড্রোম যদি থাকে ওগুলো তো আমাদের এখানে মেনশন, তখন এগুলি আসবে। আর যেটা ডিসনিয়া পালপিটেশন এগুলো আসতে পারে, হুইজিং আসতে পারে, ফিচারস অফ ট্রাইকাসপিড ইনকন্টিনেন্স পালমোনারি স্টেনোসিস। এটা মেইন পরীক্ষা হলো 24 আওয়ার্স ইউরারি 5 HIA যেটা করা হয়, PET CT করা হয় টু লোকালাইজ দ্য সিনড্রোম, টু লোকালাইজ দ্য টিউমার, and Indian level octreotide scan করা হয় also to see the functional assessment. আর এটার কমপ্লিকেশন হলো কার্সিনয়েড হার্ট, মেসেন্টারিক ফাইব্রোসিস, প্যালেগ্রা হয়, এটাতে ট্রিপ্টোফ্যান ডিফিসিয়েন্সি হয়, এটা প্যালেগ্রা হতে পারে, নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, কার্সিনয়েড ক্রাইসিস হতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশন and mostly treatment is the surgical resection, but asymptomatic no treatment, octreotide or talotriestate for symptomatic relief. এই হলো মোটামুটি কার্সিনয়েড সিনড্রোম সম্বন্ধে আপনারা সবাই জানেন। নিউরোএন্ডোক্রাইন টিউমার, এটার এই পাথওয়েটা খেয়াল রাখবেন। এখান থেকে ইউরারি 5HIA, এটা যেটা আমরা 5-হাইড্রক্সি যেটা আমরা ডিটেক্ট করতে পারি ইন দ্য ইউরিন, ইনডোল অ্যাসিটিক অ্যাসিড। আর যেটা আমাদের রাইট সাইডে কার্সিনয়েড হার্ট ডিজিজ এবং লেফট সাইডে কার্সিনয়েড হার্ট ডিজিজ, এগুলি আমরা যখন লাংসও হয় এবং ইন্টেস্টাইন থেকে কিভাবে পাথওয়েটা যাচ্ছে এটা আপনার দেখানো হয়েছে। ওই লাস্ট এখানে ট্রিপ্টোফ্যান মেটাবলিজম দেখেন, ওই যে ওখানে কিন্তু লাস্টে আছে এন্ড প্রোডাক্ট যেটা আমরা ইউরিনে ডিটেক্ট করতে পারি। সুতরাং এটা একটু পড়া লাগতে পারে, কারণ আপনার একবার জলিজাইসিনো বা গ্যাস্ট্রিনোমাটা চলে আসছে। সো দিস আর দ্য নিউরোএন্ডোক্রাইন টিউমার, যেটা প্যানক্রিয়াটিক থেকে অরিজিন হয়, বিআইপোমা, গ্লুকোমা, ইনসুলিনোমা এন্ড গ্যাস্ট্রিনোমা। আর স্মল বলতে হয় কার্সিনয়েড সিনড্রোম। এই 5টা সিনড্রোম আছে নিউরোএন্ডোক্রাইন টিউমার, এগুলি কিন্তু রিটার্নে অনেক সময় চলে আসতে পারে। কার্সিনয়েড টিউমারের মধ্যে ক্লাসিক্যাল হলো ফ্লাশিং, ব্রঙ্কোস্পাজম, ডায়রিয়া এবং টিপস দিয়ে মনে রাখবেন ট্রাইকাসপিড ইনকন্টিনেন্স এন্ড পালমোনারি স্টেনোসিস। আর আমাদের 24 ইউরারি 5-হাইড্রক্সি ইনডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা আমরা করি, মেটাবোলাইটটা দেখি, সেরোটোনিন মেটাবোলাইট। আর ইনভেস্টিগেশন আমি আগে বলে দিচ্ছি, এগুলি PET CT এবং ইনডোল লেভেল অক্টিউটাইড রিসেকশন, মেটাস্টিস। ইভেন মেটাস্টিস হলো কিন্তু এটা সার্জারি করলে বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, আমরা কি আর কন্টিনিউ করব না স্টপ করে দিব? সময় শেষ স্যার, কন্টিনিউ করেন স্যার। হয়ে গেছে, Continue করেন স্যার। এক্সস্টেড হয়ে গেলে আবার সবাই অ্যাট্রাকশন থাকে না, না হলে আরেকটা কন্টিনিউ করেন স্যার। স্যার এটা আনসারটা একটু দেখেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর আমরা গতবার তো 2টা ক্লাস নিয়েছিলাম স্যার, আমরা আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করব নি স্যার তাহলে। হ্যাঁ ঠিক আছে, আরেকটা কারণ বেশি একসাথে পড়াশোনা করলে মাথা আউল হয়ে যায়, আমারও মনে থাকবে। ঠিক আছে, আমি স্যার শিডিউল দেখে স্যার পরে আপনার সাথে কন্টাক্ট করে আরেকটা ডেট নিয়ে নিব স্যার। ঠিক আছে। আর এগুলি হলো আপনাদের বেশি কঠিন মনে হবে হয়তো যারা প্রথমবার বা যারা এগুলি, কারণ এগুলি প্রায় সময় দেখা যায় এই ধরনের হোমোলোগাস কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আসতেছে। আমরা কি এভাবে এক্সপ্লেনেশন দিয়ে পড়াবো, না আপনি ডাইরেক্ট শুধু প্রশ্ন উত্তর পড়ে যাবো? না স্যার, এক্সপ্লেনেশন এইভাবে পড়ান স্যার, এক্সপ্লেনেশন দিয়ে আপনাদের একটা ওভারভিউ হয়ে যায়, আর একটু কিছু কনফিউশন থাকলে এগুলো ক্লিয়ার হয়ে যায়। আর আমি ফার্স্টের কোশ্চেনটা একটু দেখানো যাবে প্লিজ? স্যার 12 নম্বরে অ্যানসারটা দেখানো যাবে? কত নাম্বার বললেন? 1 নম্বর, ফার্স্টের দিকে একটা প্লিজ করুন। আপনি মনে হয় অ্যাটেন্ড করতে পারেন নাই নাকি? নম্বরটা মনে হয় মিস করছি, এটা মিসই করতেছি। এটা কথা বলছেন? জি স্যার। এটা অ্যানসারটা কি ছিল স্যার? দিলই না স্যার। 7 নাম্বার রুবিওলার অ্যানসারটা একটু দেখেন। 7 নাম্বার স্যার 1 নম্বরের কোশ্চেনটা স্যার স্যার 1 নম্বরের কোশ্চেনটা স্যার এই তো 1 নাম্বার। জি থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্যার মোটামুটি 7 নাম্বার রুবেলার অ্যান্সার। হ্যাঁ, 7 নাম্বার স্যার রুবেলার অ্যান্সার। রুবেলা তো সহজ প্রশ্ন, এটা ছোটবেলা থেকে শুনে আসতেছেন। পেডিয়াট্রিক্স, এটা স্যার আপনি বলছিলেন স্যার আপনি একটা বই লিখবেন স্যার, বই আমরা কবে বইটা পাবো স্যার? পাচ্ছি না, টাইম ম্যানেজ দেখার চেষ্টা করতেছি, দেখা যাক। আমি একটু চেষ্টা করতেছি ভিন্নভাবে ইয়ে করার জন্য আর কি, প্লেস করার জন্য, মানে ইজি টু রিমেম্বার, ইজি টু মেমোরাইজ, এবং বেশি কথা না বলে কম কথার মধ্যে যাতে বেশি ইনফরমেশন চলে আসে আর কি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন এন্ড অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে পরে যোগাযোগ করে নেব স্যার আপনার সাথে। ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা 10 মিনিট আমাদের ক্লাস হলো। আমি আজকে পার্টিসিপেন্টদের অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা পার্টিসিপেট করতে, মানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছেন দেখে আমার আর কথা বলারই প্রয়োজন পড়ে নাই। আপনাদের অনেক ধন্যবাদ। পার্টিসিপেট করবেন, এটাই ভালো। আমরা আবার পরের ক্লাসে স্যারকে আমরা এই মাসের মধ্যে না হলেও আমরা নভেম্বরের পরের মাসের শুরুতে স্যার একটা ক্লাস অ্যারেঞ্জ করতে ট্রাই করব। এটার মেসেজ তো আপনারা পেয়ে যাবেনই। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নবিস্তা ফার্মাসিউটিক্যালকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।